তাহলে আপনাদের পড়াশোনা হয়েছে তো না? জি ভাইয়া। একটু আগে কে জানি সালাম দিলা, আসসালামু আলাইকুম। কে দিলা? ভাইয়া আমি জুবাইর। জুবায়ের। নিয়মটা শেখো। ইমাম মানে কি? নেতা। আমি কে? আমি হলাম গিয়ে ক্লাসের ইমাম, বোঝো? জি। অর্থাৎ তোমাদের দুইজনকে দিয়ে যদি আমি একটা কাজে পাঠাই, ধরো দুইজনকে দিয়ে একটা কাজে পাঠাইছি বাজার করতে, পিকনিকে যাব। সো দুইজনের মধ্যে নিশ্চয়ই আমি একজনকে নেতা ঠিক করে দিছি, যেই ও যা বলে শুনবি। জুবায়ের ভালো বাজার করা বোঝে, মাছ চেনে, মাংস চেনে। সো তাহলে তুমি এখানে ইমাম। ইমাম যে শুধু মসজিদে থাকে তা না, ঠিক আছে? সো এখন একটা মসজিদে নিয়মটা কি জানো? যে ইমাম ঢুকে সবাইকে সালাম দিবে, নাকি মুসল্লিরা ইমামকে দেখে সালাম দিবে, কোনটা? আমরা নর্মালি কি বুঝি? বেশি সম্মানজনক যে তিনি কাউকে সালাম দিবেন না, তিনি ভাবে হাঁটবেন, সবাই ওনাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা করবেন। এটা ইসলামের নিয়ম না। আমরা ইসলামের শুধু লেবাস পালন করি, আমরা গায়ে গায়ে মুসলিম, আমরা আসলেই পড়ি নাই, আমরা আসলেই শিখি না। আর শিখলেও এটা পালন করি না, আমরা বুঝি না, আমাদের মাথায় এতটা ছাগল। আমরা শুধু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম করলে বলি এরে বাবারে বিশাল বড় হাজি, বিশাল বড় হুজুর, বিশাল ইসলাম জাননেওয়ালা, ও জানেই না কিছু। একটা জিনিস ইসলামে খুবই বারবার নিষেধ করা হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এটা শুধু ইসলামের কথা বলতেছি না, তুমি যে ধর্মেরই পালনকারী মানুষ হও না কেন, এটা কমন সেন্স। বিশৃঙ্খলা, ইনডিসিপ্লিনড কোনো একটা হ্যাফাজার্ড সিচুয়েশন তৈরি করে, এটা খুবই জঘন্য একটা ব্যাপার, খুবই জঘন্য একটা কাজ। সো এখন একটু কল্পনা করো, একজন ইমাম শুক্রবার দিন মসজিদে ঢুকতেছেন, আর প্রতি কাতার পার করার সময় 50, 60, 100 জন মানুষ উঠে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হুজুর সাহেব। আর তিনি সবাইরে উত্তর দিতেছেন ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে না? জি। তাহলে এবার চিন্তা করো, তুমি ক্লাসের মধ্যে তুমি একটা সালাম দিয়ে বসলা, কারণ কি আরিফ বাইরে তোমার খুব কলজার লোক লাগে, তোমার খুব ভাল লাগে, তুমি তারা সালাম না দিয়ে থাকতে পারতেছো না। ওই একই অধিকার কি ক্লাসের বাকি সদস্যদের আছে না? আছে। তাহলে সবাই যদি একসাথে সালাম দেয়, একসাথে তো দিতে পারবে না, ইচ্ছা মতো সালাম দিবে এক এক সময়। বা ছোটবেলায় তোমাদেরকে স্কুলে শেখানো হয়েছে, এখনো তোমরা স্কুলে আছো, তোমরা তাই শিখতেছো, ভুলভাল শিখতেছো। এটা নিয়ম না। নিয়ম হচ্ছে ইমাম যিনি, তিনি কক্ষে প্রবেশ করে বা ওই জায়গায় যে সমাবেশের সামনে যে একটা সুন্দর সালাম দিবেন। এখন বলো, কবে কবে ক্লাসে তোমাদের শুরু করছি আমি সালাম ছাড়া? মনে করে বলো যে এই দিন এত তারিখে আপনি সালাম ছাড়া ক্লাস শুরু করছিলেন, বলো। ভাই আপনি প্রত্যেক দিনে সালাম দিচ্ছেন। তাহলে বোঝো, আমি একটু আগে তোমাদের বলছি আমার গায়ে ইসলামী লেবাস নাই, নাই, আমি ঢিঙ্কাচিকার ড্রেস, বাট আমি ইসলামের ওই কোডগুলো মানতেছি। দ্যাটস দ্য সিস্টেম, বুঝেছো? জি। এটা করতে পারতে হবে, তা নাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ক্লাসে। শুধু ক্লাসে না, তুমি যেখানে যাও, তুমি একটা মিটিংয়ে গেছো, পরে ঢুকছো, আগে ঢুকছো, হোয়াটএভার, যে ওস্তাদে আসছে, বসে আসছে মিটিংয়ে কথা বলতে, তারে তুমি সালাম দিতেছো, আরও 20-25 জন সালাম দিতেছো, ওইল বেটা কি সালামের উত্তর দিতে আইছে এই জায়গায় না মিটিংয়ে কথা বলতে আইছে, তার তো মুডটা খারাপ করে দিলা। এটা তো করার নিয়ম না, এটা করবা না। এইগুলা থেকে নিজেকে বিরত রাখতে হয়, ঠিক আছে? সবার উপরে কথা হচ্ছে ভাই, যাই করি, যত আহ্লাদ পীড়িত করি না কেন, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এটা হচ্ছে কথা আর কি। ওকে, চলেন পড়াশোনা করি। সো আজকের সালামটা দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম। ওই যে ক্লাসের শুরুতেও সালাম দিলাম, বকা দিলাম, এতে আবার অনেকে মনে করবে ভাই আরিফ ভাই সালাম পছন্দ করে না। তা না, সালামের কারণে বিশৃঙ্খলা হয় মাঝে মধ্যে, কারণ আমরা সালামের আদব বুঝি না, নিয়ম বুঝি না, সেটা বলে দিলাম আর কি। ওকে, সো আজকে আমাদের 6 নম্বর ক্লাস, যেটা তোমরা গতদিন একটু আউলায় ফেলাইছিলা, সেই ক্লাসটা দেখি আজকে পড়াশোনা করছো কিনা। সো আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, আর ইলেকট্রন বিন্যাস দেখতে হবে আজকে কোয়ান্টাম সংখ্যার হাত ধরে। সো একটা বিশেষ গোপন আলোচনা আছে তোমাদের সাথে আমার। সেই গোপন আলোচনাটা হচ্ছে কি, তোমাদের বইতে বেশ কতগুলো জায়গায় বলছে এবং ইন্টারমিডিয়েটের বইতেও বলবে যে উপশক্তি স্তর আর অরবিটাল একই। গত ক্লাসেও বলছিলাম, তার আগের ক্লাসেও বলছিলাম, অ্যাকচুয়ালি উপশক্তি স্তর এবং অরবিটাল এই দুইটা জিনিস ভিন্ন, দে আর নট ইকুয়াল, দে আর নট দ্য সেম থিং। বাট আমাদের বইতে এরকম বলে, হ্যাঁ, বিভিন্ন কারণে হোক বলে। সো সেই জিনিসগুলো একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করতেছি। আমাকে একটু মনে করে বলো, কোনো একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, যে কোনো অরবিটালে? সবাই বলো, সবাই বলো, একজন বললে তো হবে না। দুইটা। দুইটা।
তাহলে এবার একটু দেখো, আমি তোমাদেরকে প্রমাণ করি। তোমাদের বইতে প্রায় লেখা থাকবে এস অরবিটাল, ভুল না সঠিক বলেন তো? পি অরবিটাল, তারপরে বলবে ডি অরবিটাল, এরকম বলে আর কি। সো আমরা এখন একটু প্রমাণ করব যে কোনটা আসলে সঠিক কোনটা ভুল। খেয়াল করে দেখো, আমরা এই যে মাথার উপরে যে নাম্বারগুলো লিখতেছি, নাম্বারগুলো যেন কি, এগুলো যেন কি বোঝায়? ইলেকট্রন সংখ্যা। সো এখন ডি যদি কোনো অরবিটাল হয়ে থাকে, ডি যদি কোনো অরবিটাল হয়ে থাকে, তাহলে সেইখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারতো কয়টা? দুইটা না? বা ডি এর মাথার উপরে দেখো 10 লেখা, তার মানেটা আসলে কি বোঝায়? তার মানে আসলে ওইখানে কোনোভাবেই ডি কোনো অরবিটাল বোঝাচ্ছে না, ওর ভিতরে মাল্টিপল অরবিটাল আছে। কারণ আমরা জানি যে কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আসলে দুইটা। সো তাহলে এখানে কয়টা অরবিটাল থাকতে পারে আমাকে একটু বলেন তো? আপনাদের গতদিন ছবি এঁকে দেখাইছিলাম, এখানে আসলে 5টা অরবিটাল আছে, রাইট? এখানে আসলে 5টা অরবিটাল আছে এবং তাদের চেহারাটা দেখতে অনেকটা এরকম। কয়টা দাগ দিতে হবে খাড়া বলেন তো? 4টা দাগ দিলে 5টা ঘর তৈরি হবে। খেয়াল করো, 3, এই যে আমি 4টা খাড়া দাগ দিলাম, তাহলে 1 2 3 4 5, 5টা ঘর তৈরি হয়েছে। এবং এই ঘরগুলোর মধ্যে আমরা কি করি মনে আছে? একটা করে ইলেকট্রন দেই। তোমরা কি দেখছো এইগুলো কখনো? জি ভাইয়া। আচ্ছা, সো এই যে দেখো, আমি দেখাইছিলাম, বইতে নাই মনে হয়, বা থাকতে পারে আমি জানি না, থাকার কথা না। সো তাহলে এই প্রত্যেকটা যে বক্স দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বক্স ইন্ডিভিজুয়ালি এক একটা কি বলেন তো আমাকে একটু? অরবিটাল। দ্যাটস হোয়াট ইউ কল অরবিটাল। এবং এই অরবিটালগুলোর নাম তোমাদেরকে কি বলছিলাম নাকি বলি নাই? বলছিলেন এসপিডিএফ। হ্যাঁ, এটাকে বলে ডিএক্সওয়াই অরবিটাল, ডিওয়াইজেড অরবিটাল, ডিজেডএক্স অরবিটাল, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার অরবিটাল। মনে পড়ে আপনাদের? জি ভাইয়া। সো এই 5টা অরবিটাল মিলে, এই প্রত্যেকটা এক একটা যেহেতু ইন্ডিভিজুয়ালি অরবিটাল, এই 5টা অরবিটাল মিলে কি তৈরি হয়েছে আমাকে একটু বলেন তো? একটা উপশক্তি স্তর। হ্যাঁ, এই পুরা জিনিসটাকে আমরা বলতেছি একটা উপশক্তি স্তর। সো ডি কোনো অরবিটাল না, ডি একটা উপশক্তি স্তরের নাম। সেটা তোমার বইতে লেখা থাকুক, আর গুগলে লেখা থাকুক, আর জাহান নামে লেখা থাকুক, তুমি যদি যৌক্তিক মানুষ হও তোমাকে যুক্তি মানতে হবে। তাহলে আমার যুক্তি খণ্ডন করে দেখো, আমার কোনো সমস্যা নেই। ওকে, তারপরে এবার আসেন একই প্রমাণে যাই। আমাকে একটু বলো, এই যে P6 লেখা, এই মাথার উপরে 6টা কি ইন্ডিকেট করতেছে? ওইখানে 6টা ইলেকট্রন আছে। ইলেকট্রন। তাহলে পি কোনো কি অরবিটাল হবে আমাকে একটু বলেন তো? ডি কোনো অরবিটাল না, টের পাইলাম। পিও কোনো আসলে অরবিটাল না। তাহলে পিটা কি? পিটা কি বলেন? উপশক্তি স্তর। কারণ তার ভিতরে আমরা জানতাম, আমরা দেখছিলাম যে এরকম একটা ব্যাপার আছে, মনে হয় এরকম একটা ব্যাপার আছে। সো এইখানে আমাদের এরকম হইলো, কি করলাম এটা, এই যে। সো তাহলে সেইখানে কয়টা ইলেকট্রন থাকে? প্রতিটা অরবিটালে 2টা করে। দ্যাটস ওয়াই এখানে 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাক্স যেটা, এই প্রত্যেকটা হচ্ছে একটা অরবিটাল, আর এই 3টা অরবিটাল মিলে পি উপশক্তি স্তর গঠিত হয়েছে। ঠিক আছে, এবার বলেন তো আমাকে একটু, এই এস এর মাথার উপরে যেটা দেখতে পাচ্ছ S2, এটা কি? এটা কি? ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা। তাহলে এবার বলো তো, এস জিনিসটা কি অরবিটাল হবে নাকি হবে না? হবে না, উপশক্তি স্তর। এইটাও আসলে আমরা তো জানি, একটা জিনিস তো জানি, এস যা বুঝায় পি মোটামুটি এরকম বুঝায়, ডি ওরকম বুঝায়, এফ ওরকম বুঝায়। জাস্ট এস এর চেয়ে পি একটু কমপ্লেক্স, পি এর চেয়ে ডি আর একটু কমপ্লেক্স, ডি এর চেয়ে এফ আর একটু কমপ্লেক্স জিনিস, বাট আলটিমেটলি একই জিনিস। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে কি, যে খাতিরে, যে লজিকে তুমি বলতেছো ডিএফপি এরা অরবিটাল না, ওই একই লজিকে বলা যায় এসও আসলে অরবিটাল না। এস আসলে উপশক্তি স্তর, তবে উপশক্তি স্তরটা এতই ছোট, ওইখানে অরবিটালের সংখ্যা মাত্র একটা। দ্যাটস ওয়াই তোমার মনে হচ্ছে যে এস অরবিটাল, আসলে এস কিন্তু অরবিটাল না। আবার এসকে অরবিটাল বলাও যায়, কারণটা কি? ওই এস উপশক্তি স্তরের মধ্যে অরবিটালের সংখ্যা কয়টা বলেন তো? একটা। একটা অরবিটাল, 2টা ইলেকট্রন। বুঝতে পারছিস কি আমার কথা? ওকে, তাহলে আমি এটার একটু ছবি এঁকে ফেলি তাড়াতাড়ি। এটা নিয়ে যাই, এই বাক্সটাকে একটু ছোট করে দিলেই হয়ে যাবে। এই যে, তাহলে এখানে ইলেকট্রন আমার হচ্ছে 2টা। ভালো করে বোঝো ভাই, যত প্রশ্ন আছে করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এইটুকু বাক্স মানেই হচ্ছে একটা অরবিটাল। তাহলে এস উপশক্তি স্তর মানেই আসলে এস অরবিটাল, কিন্তু পি উপশক্তি স্তর মানে আসলে পি অরবিটাল না। তাহলে এখন বইতে যখন বিভিন্ন সময় বলে যে পি অরবিটালে এই আছে, ডি অরবিটালে ওই হইছে, এরকম বলে বিভিন্ন কথা, তখন তোমার আসলে কি বুঝে নিতে হবে জানো? ওরা বোঝাচ্ছে পি উপশক্তি স্তরে,
অথবা আরেকটা ব্যাপার ঘটতে পারে ওইখানে, সেটা হচ্ছে পি উপশক্তি স্তরের যে অরবিটালগুলো সেইগুলোকে তারা পি উপশক্তি স্তর না বলে পি অরবিটাল বলে একবারে ডাকতেছে। মানে কথাটা বলা উচিত ছিল পি উপশক্তি স্তরের অরবিটাল, এটা না বলে তারা বলতেছে কি পি অরবিটাল, পি অরবিটাল। বন্ধুরা বোঝো নাই আমার কথা? বুঝবে। মানে ধরো জুবায়েরের সাইকেলের টায়ার ফুটো হয়ে গেছে, এখন ও তোমাকে ফোন করে বলতে পারে না এই আমার টায়ার ফুটো হয়ে গেছে, তোরা একটু দাঁড়া আমার জন্য, আমার একটু আসতে দেরি হচ্ছে। এখন ও যে বললো আমার টায়ার ফুটো হয়ে গেছে, ওর কি কোনো টায়ার আছে যে আমার এই জায়গাটা টায়ার আছে? আছে নাকি? ও কি বুঝাইছে ওর সাইকেলের টায়ার, এটা তোমার বুঝে নিতে হবে। সো বইতে যদিও বলে উল্টা পুল্টা, প্রশ্নে যদিও থাকে উল্টা পুল্টা, তুমি যদি নিজের জ্ঞান খরচ করে না বুঝো তাহলে ভাই তুমি বিপদে পড়বা, কারণ আলটিমেটলি পরীক্ষা তুমি নাম্বার পাবা না। বাট তোমাকে পরীক্ষায় নাম্বার তো পেতেই হবে, বাট পরীক্ষা নাম্বার তো জীবনের সব না। তাহলে রিয়েল জিনিসটাও জানতে হবে, কারণ আমি বিশ্বাস করি, তুমি নিজের নিয়ে কতদূর বিশ্বাস করো আমি জানি না, আমি বিশ্বাস করি কোনো একদিন তুমি বিশ্বের দরবারে বিজ্ঞানী হিসেবে দাঁড়াবা, গবেষক হিসেবে দাঁড়াবা। সেই দিন তুমি এই আবল তাবল বললে, তুমি যদি তোমার এনসিটিভির লেখা বুলশিট ওই বইটাকে রেফারেন্স হিসেবে দেখাও যে দেখেন আমার বইয়ের নবম শ্রেণীতে শিখছিলাম, আমার স্কুলের স্যার বলছিল, তোমারে মানুষজন গবেষক তো দূরে থাক গরু হিসাবেও ডাকবে না, বলবে তো তুই তো ছাগল। শর্ট শেফ, তোমার পাশে অনেক শব্দ হচ্ছে, তুমি একটু দূরে কোথাও যাও, নাহলে পাশে যিনি চিৎকার করতেছেন তাকে একটু বলো যে তোমার চিৎকারটা কিছুক্ষণের জন্য থামাও, এখানে অনেক জ্ঞানের কথা হইতেছে। ওকে, সো আশা করি বুঝেছো। এবার চলো তোমাদের বইতে কি কি আবল তাবল বলছে দেখো তো। প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 × 2l + 1। এই কথাটা কি সঠিক না ভুল বলেন? ভুল। ভুল। কারেকশন করেন, নিজেরা কারেকশন করেন, বলেন সঠিক কথা কি হবে? ইলেকট্রন সংখ্যা 2টি হবে। আর যদি আমি এখানে এই শব্দটা চেঞ্জ করতে চাই, তাহলে কি বলা লাগবে? প্রতিটি উপশক্তি স্তর। এই হিসাবটা আপনাদেরকে দেখাইছিলাম, প্রতিটি আসলে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আসলে এইটা। সো তাহলে শব্দটা হবে এটা, প্রতিটি উপশক্তি স্তরে। এই প্রমাণ যদি কেউ ভুলে যেয়ে থাকেন, গতদিনের ক্লাস দেখবেন তাহলে পেয়ে যাবেন, প্রতিটি উপশক্তি স্তরে। ওকে, সো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l + 1 অমুক তমুক হাবিজুবি। আর 2n² ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি না, বইতে যেভাবে আছে ওইভাবেই শিখে নিও আর কি, যে ভাই n-তম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হয় 2n²। আচ্ছা, এবার আসেন তাহলে, যেহেতু আমরা শিখলাম n-তম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², তাহলে আমরা একটু অ্যাপ্লাই করলে কি পাবো? কে শেল। কে শেল মানে কি বলেন তো? n = 1, তাহলে 2 × 1², তার মানে কয়টা আসবে? দুইটি ইলেকট্রন। তাহলে এল শেল মানে কি জানো? n = 2, তার মানে 2 × 2² মানে আলটিমেটলি আসে 8টি ইলেকট্রন। তাহলে থার্ড শেল n = 3, তাহলে 2 × 3² কত হবে? 18টি। তো এইভাবে ইলেকট্রন সংখ্যা আগায় আসলে 2, 8, 18, 18। এই যে দেখো চতুর্থ শক্তি স্তরের কথা যদি বলি, n = কত? 4। তাহলে তোমার কি মনে হচ্ছে 2 × 4² হওয়ার কথা, তাই না? সো এখানে একটু ঝামেলা আছে আর কি, 4 × 4 = 16, 16 × 2 = 32। এগুলা একটু বড় হইলে বুঝবা যে যদিও থিওরিটিক্যালি ব্যাপারটা এরকম মনে হচ্ছে, বাস্তব ঘটনা মনে হয় এরকম না আর কি। আচ্ছা, সো চলো এখন এই প্রশ্নের উত্তর কি দিছিলা আগের দিন? হালকা করে একটু দিছিলাম মনে হয়, আবার একটু চিন্তা করো তো, দেখো তো চেঞ্জ হয় কিনা উত্তর। এটা এইচএসসিতে আসা একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 21-22 2 বছরই। দেখেন, কোন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি হবে একটু ভাবো। ডলফিন। ডলফিন না, মানে ডি। জি। আচ্ছা, কেন, যুক্তিটা কি? কারণ ভাইয়া প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন 2n² ইলেকট্রন থাকে। হ্যাঁ, তাহলে আমরা কথাটা সুন্দর করে বললে কি হবে? n-তম শক্তি স্তরে, n-তম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, 2n²। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। সো আমরা কি জানি, একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। তাহলে অতএব n-তম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা যদি বলি আমরা, অরবিটাল সংখ্যা, সর্বোচ্চ অরবিটাল সংখ্যা আর কি, সেটার নাম্বারটা কত আসবে? শুধুমাত্র 2 দিয়ে ভাগ করে দিব আর কি, তার মানে সোজা কথা n² হয়ে যাবে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে n², যেটা করার জন্য তোমার আসলে ইন্টারমিডিয়েটে ওঠার দরকার নাই, 9-10 জ্ঞান দিয়েই করা যাচ্ছে। তারপরের প্রশ্ন, এফ অরবিটালের জন্য, এই যে দেখো এখানে যে বলছে এফ অরবিটালের জন্য, ওরা আসলে কি বুঝাইছে বলো তো? এফ উপশক্তি স্তরের জন্য। এখন এটার জন্য তোমার কি স্যারের সাথে তর্ক করার দরকার? আনসার হচ্ছে দরকার নাই ভাই, আমি বুঝতেছি স্যার বোঝে না বা স্যার বই থেকে কপি করছে, দ্যাটস ইট। তুমি তোমার মতো বুঝে উত্তর দিয়ে ফেলবা, এতটুকু ম্যাচুরিটি তোমার আসতে হবে। এফ অরবিটালের জন্য এল এর মান কত?
এখন আমি আপনাদেরকে একটু মনে দেই, 3 হ্যাঁ মনে করে দেই, এস উপশক্তি স্তরের জন্য আচ্ছা ওইভাবে না বলি, এল এর মান কত কত জানি হয়, 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, এরকম কোন পর্যন্ত যায় মনে আছে? কোন পর্যন্ত যায়? ইনফিনিটি পর্যন্ত, এই বেটা, না ইনফিনিটি -1 পর্যন্ত। n-1, ওই ইনফিনিটি দিয়ে বলারই কথা না। আমি কি বলছিলাম? n-1 পর্যন্ত যাবে, এইভাবে কথা বলবো আর কি। ইনফিনিটি ইনফিনিটি বাঁচাইতে যাবা না। শোনো, ইনফিনিটি জিনিসটা খুবই ফ্যান্সি একটা ওয়ার্ড, দ্যাট সাউন্ডস গুড, বাট ইন রিয়ালিটি ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করার বিপদ আছে অনেক। মানে সব যদি তুমি ইনফিনিটি বানাইতে থাকো তাইলে তো তোমার কোনো অঙ্ক টঙ্ক করার দরকার নেই, সব কিছুর উত্তর এক ইনফিনিটি। ওইভাবে আমরা কথা বলবো না আর কি। আচ্ছা তাহলে বলেন এবার একটু, এল এর ভ্যালু যখন 0 হয় তখন আমরা এটা দিয়ে কি বুঝি? এটা দিয়ে বুঝি হচ্ছে একটি এস উপশক্তি স্তর। তোরা গত ক্লাস দেখোস নাই? দেখছো দেখলে এখনো উল্টাপাল্টা বলতেছস কেন? এল এর মান 1 হলে কি হবে? পি উপশক্তি স্তর। P উপশক্তি স্তর। 2 হইলে বলবো ডি উপশক্তি স্তর, এটারে বলি আমরা এফ উপশক্তি স্তর। আচ্ছা তাহলে আমরা বুঝে গেছি আমাদের যে প্রশ্ন চাইছে তার উত্তরটা তাহলে এবার পাওয়া যাচ্ছে মনে হয়, যে এফ উপশক্তি স্তরের জন্য ওরা বলছে যে এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান কত, তাহলে এল এর মান হবে হচ্ছে 3। বুঝেছেন? হ্যাঁ ভাই। এটাও এইচএসসির প্রশ্ন ছিল কিন্তু। এল এর মান 4 এর জন্য কোন উপশক্তি স্তর হবে? এইটাকে আমরা বলি জি উপশক্তি স্তর। জি এর পরের গুলো অ্যালফাবেটিক্যালি যায়। এই যে এসপিডিএফ দেওয়ার কারণ আছে, কিন্তু বলছিলাম এগুলা শেপ ফাংশন থেকে নাম আসে। সো এখন যেগুলা শেপ আমরা অবজার্ভ করতে পারছি, অবজার্ভ মানে বুঝছো তো, বিজ্ঞানীরা বুঝতে পারছে যে এইটার শেপটা এইরকম, ওইখান থেকে বিশেষ কতগুলা গাণিতিক উপায়ে এগুলোর নাম বের হয়ে আসে। সো ব্যাপারটা হচ্ছে এই L=4 যে উপশক্তি স্তর, এইটার দেখা এখনো আমরা পাই নাই। সো আমরা জানি না এটা শেপটা কেমন, এই কারণে নাম দিতে পারতেছি না। তখন বিজ্ঞানীরা যে বুদ্ধিটা বের করছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনার জন্য আমরা ধরে নিতে পারি এফ এর পরে কি আছে, জি আছে, তারপর এটা কি হবে, এইচ আছে। যেদিন এটার আকৃতি ধরতে পারবো, তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা, বুঝছি ভাই। যেদিন আকৃতি ধরতে পারবো ওই দিন আকৃতি বুঝা একটা ম্যাথমেটিক্যালি নাম দিব আর কি। সো তার আগ পর্যন্ত এবিসিডি এভাবে যাবে আর কি। ওকে, এই প্রশ্নটা দেখেন, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমাদের তৃতীয় শক্তি স্তরের টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি বের করতে হবে, যে মোট ইলেকট্রন কয়টা ধরতে পারে থার্ড শেলে। বলেন তো হিসাব কেমনে করা যায়? তৃতীয় শক্তি স্তরের জন্য হিসাব করতে হবে, এবং তুমি একবারে বলে দিতে পারবা না তৃতীয় শক্তি স্তরের জন্য যে আমাদের 2n² অ্যাপ্লাই করলে কত আসে, 3 × 9 9 × 18, এইভাবে বলতে পারবা না, এটা বলা যাবে না। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি করতে হবে, ধরে ধরে হিসাব করে দেখাইতে হবে। তাহলে বলেন তো আপনার কাছে এখানে ক্লু আছে কি, ডেটা আছে কি, বলো। এইটা তো জানো, তৃতীয় শক্তি স্তর কথাটা তো জানো নাকি? তৃতীয় শক্তি স্তর কথাটাকে গাণিতিকভাবে বলা যায় কিভাবে, বলো, ম্যাথমেটিক্যালি বলা যায় কিভাবে? এম শক্তি স্তর। n শক্তি, n সমান n=3। n=3, এইটা তো বলা যায়, বোঝা না? হ্যাঁ। এইটুকুকে ব্যবহার করে তোমার এবার বাকি সমস্ত গাণিতিক চিন্তা ভাবনা চলবে। মানে ভাই উপশক্তি স্তর, অরবিটাল, জি জি জি, আপনি কথা বলা শুরু করবেন ওটা দিয়ে, যে আমারে বলে দিছে তো n=3, বোঝো নাই আমার কথা এখনো? হ্যাঁ ভাই বুঝছি। তো একটা ছক আকারে চিন্তা করলে মনে হয় ভালো হয় জিনিসটা। ছক ছাড়াও লেখা যায়, কোনো সমস্যা নাই, বাট ছক দিয়ে ভাবলে তোমারও বুঝতে সহজ হবে, স্যারও বুঝবে ভালো করে, যে এই তো বোঝে ভালো, জানে কেমনে লিখতে হয়। আচ্ছা, আমি একটু ছকটা এঁকে নেই, তারপরে কথাবার্তা বলি। হয়েছে, একটু ঠ্যাং লম্বা হয়ে গেছে, ব্যাপার না, বুঝে নিও। আচ্ছা দাঁড়াও, ঠ্যাং একটু খাটো করে দিই, দেখতে খারাপ লাগে। ডিসিয়াও একজন খাটো হইল না, হয়েছে। আচ্ছা ওটা থাক, চলো এই ছকে কি লিখবো? এইখানে লিখবো হচ্ছে আমরা n এর মান। n থেকে তুমি কিসের মান পাও? L এল এর মান পাই।
তাহলে এখানে লেখো এল এর মান। এল থেকে তুমি কিসের মান পাও? এম এম এর মান। তোমরা কি বুঝতেছো এই প্রশ্নটা কখনো তোমাদের পরীক্ষায় আসবে না? কারণ হচ্ছে তোমাদের যেহেতু এম এর মানটা দেখায় নাই বইতে, স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখায় নাই, তাহলে তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এন এর মান যেন কি প্রকাশ করে? শক্তি স্তর না? এল এর মান কি প্রকাশ করে? ওই শক্তি স্তরে থাকা উপশক্তি স্তর। এইখান থেকে তুমি পাইছো এম এর মান। এম এর মান কি প্রকাশ করে? প্রত্যেকটা উপশক্তি স্তরের মধ্যে থাকা অরবিটাল। কয়টা কি আছে না আছে? এইবার তাহলে আমি এখানে লিখে দিব হচ্ছে অরবিটাল সংখ্যা। এই অরবিটাল সংখ্যা যদি একবার ধরতে পারি, তোমরা বোঝো না এই ব্যাপারটা, 2 দিয়ে গুণ করে দিলেই তুমি পেয়ে যাবা কি বলো তো বন্ধু? ইলেকট্রন সংখ্যা। এই যে তুমি যে 2 দিয়ে গুণ করে দিচ্ছ, ওইখানেই বেসিক্যালি তুমি স্পিন কোয়ান্টাম নাম্বার ইউজ করতেছো, বাট আমরা লিখতেছি না। কেন যে 2 দিয়ে গুণ করলে ইলেকট্রনের সংখ্যাটা পাওয়া যায়, এটার কেউ ব্যাখ্যা দিতে পারবা? গাণিতিক ব্যাখ্যা, যে কেন অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে আমরা কেমনে জানি? আমরা কি শিখছিলাম? একটা অরবিটালে তো 2টা ইলেকট্রন থাকতে পারে। সেটা তো তুমি গায়ে জোরে বলতেছো, কিন্তু তোমার যদি কেউ গাণিতিকভাবে বলতে বলে, তোমার উত্তর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বলেন দেখি। প্লাস হাফ আর মাইনাস হাফ না? তার মানে এটা আসলে কি বোঝায়? এটা আসলে একটা ইলেকট্রন বোঝায়, ওটা আরেকটা ইলেকট্রন বোঝায়। তার মানে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আসলে কয়টা বলেন তো? 2টা। কেউ বোঝো নাই আমার কথা? বুঝবে। চলেন এবার কাজ করি। সেটা হলো, আমাকে একটু বলো দেখি, এন এর মান তোমার কাছে এখন কত কত আছে? তোমার কাছে কি শুধু 3 আছে নাকি 1 2 3 তিনটাই আছে? কোনটা? 3টাই আছে। শুধু 3 আছে। তুমি তো শুধুমাত্র থার্ড শেলের জন্য হিসাব করতে গেছো। তোমরা কি একটা জিনিস বোঝো? আমি যদি বলি 3টা ছেলে এদিকে আসো আর তৃতীয় ছেলেটা এদিকে আসো, দুইটার কথা কি একই? না ভাইয়া। আমি যদি বলি 3টা ছেলে এদিকে আসো, তাইলে তো 3টা মানুষ আসতেছে। আর যদি বলি তৃতীয় ছেলেটা এদিকে আসো, তার মানে একজনই আসতেছে। কিন্তু এখন একটু ভেবে বলো, এখানে কি 3টা শক্তি স্তরের ইলেকট্রন ক্যাপাসিটি জানতে চাইছে নাকি থার্ড শেলেরটা জানতে চাইছে? থার্ড শেল। শুধুমাত্র থার্ড শেল। শুধুমাত্র থার্ড শেল মানে কি n = 1 2 3 না শুধুমাত্র 3? শুধুমাত্র 3। তাহলে আমরা ওইটাই করব। n এর মান বসাবো এখানে আমরা 3। এবার বলেন n এর মান 3 হইলে l এর পসিবল ভ্যালুগুলা কি কি? 0 1 2। 0 1 2। কেউ বোঝা নাই আমার কথা? বুঝছি ভাই। n-1 n-1 পর্যন্ত। n-1 কখনো বলা যাবে না, n-1 পর্যন্ত। তোমরা কি বুঝছো ব্যাপারটা আসলে? হ্যাঁ ভাই। এবার আর একটু ভাগাভাগি করা লাগবে জায়গা জমি। দূর খালি নড়ে কেন এটা? ওকে, হ্যাঁ, যদি 3টা শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ করতে হিসাব করতে বলতো, তাহলে আমাদের তো অনেক বড় জায়গা লাগবে। ওইটা তোর এই কারণে কখনো বলবে না। আর বললেও তুমি একটা শক্তি স্তরেরটা শিখাই দিচ্ছি, বাকিগুলা বুঝে নিও যে কেমনে করে। বোঝো নাই? জি বুঝছি। ওকে, সো এখন আমাকে একটু বলো তো, এই যে l = তুমি 0 লেখছো, এর মানে কি আসলে? কি বুঝাইতে চাচ্ছ? একটি উপশক্তি স্তর রয়েছে। একটা তো বুঝলাম, সেটা কোনটা? এস উপশক্তি। সেটা কি এস উপশক্তি স্তর বোঝাচ্ছে না? হ্যাঁ। আমাকে একটু বলো দেখি, l = যে তুমি 1 লেখছো, মানে তুমি কি বুঝাচ্ছ আসলে? এটা কি? পি উপশক্তি স্তর। পি উপশক্তি স্তর। বলো, l = 2 লেখছো, এর মানে কি বুঝাচ্ছ? পি উপশক্তি স্তর। তার মানে তৃতীয় শক্তি স্তরে আমার এই 3টা বস্তু আছে, 3টা উপশক্তি স্তর আছে। এবার আসেন তো, প্রত্যেকটা এল এর জন্য আমাকে একটু বলো তো এম এর মানগুলো কেমন হবে? l = যখন 0 তখন এম এর মান কত পাওয়া যায় বলেন? প্লাস এল 0 মাইনাস এল। তাহলে কত হয় আলটিমেটলি? কত? 0 0। শুধুমাত্র 0। বুঝেছো? এটা কি বুঝাচ্ছে বলেন? এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে এস উপশক্তি স্তরের অরবিটাল একটাই, তাই তো? সেটার নাম কি? এস এস অরবিটাল। এটার নাম হচ্ছে এস না, এস। বলেন কি? এস অরবিটাল। এস অরবিটাল। ওকে, এবার আমাকে একটু বলো
এল এর মান যখন 1 তখন এম এর মান কত কত? -1 0 +1। -1 0 আর একটা হচ্ছে +1। এই -1 বলতে আমরা কি বুঝতেছি বলেন তো? পি উপশক্তি স্তরের একটা অরবিটাল, সেই অরবিটালটার নাম কি বলেন তো? dx px অরবিটাল। px বললে থেমে গেলে তুই বুঝোসই না, আমি বুঝে ফেলবো যে তুই বুঝোসই না। px টা কি? অরবিটাল, এটা বলতে হবে তো। px অরবিটাল, এটা কি বলেন? py py অরবিটাল। এটাকে কি বলবো আমরা? pz pz অরবিটাল। অরবিটাল। ওকে, তারপরে আমাকে একটু বলেন, এল এর মান যখন তুমি পাও 2 তখন এম এর মানগুলো কি কি পাবো আমরা? -2 1 0 তারপরে +1 +2। এই প্রত্যেকটা যদি আমি একটু কষ্ট করে লিখি তাহলে এটার নাম কি হবে? এটাকে আমরা বলি dx y অরবিটাল। এটাকে বলি কি জানো? dyz অরবিটাল। এটাকে কি বলি? dzx অরবিটাল। এটাকে কি বলি? dx² - y² অরবিটাল। লাস্টেরটা আমার তো আর জায়গায় ধরে না, কি বিপদ। এই বুঝে নিস, আমাদেরও জায়গা আছে। তোদের তো, আমি তো বুড়ো হয়ে গেছি, তোরা তো আমার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছিস। আমাদের টেকনোলজি নাই ভাইয়া, ছোট করা। আচ্ছা, তাহলে লাস্টেরটা কি লিখবো? dz² অরবিটাল। আমরা যখন তোদের বয়সে ছিলাম তখন আমাদের হাতে টেকনোলজি ছিল না, এইটাকেই বলে প্ল্যানিং। আগে থেকে লিখতেই হবে এমন ভাবে যেন টেকনোলজি না লাগে। ওকে, আর আরেকটা ব্যাপার হয় কি, আমরা যখন লিখি তখন কিন্তু আমি পুরো জায়গাটা আমার বাজেটে দেখতে পারি না, আমার চোখে তো ফোকাস করে এতটুকু জায়গায়, তাই না? কিন্তু তুমি যখন তোমার খাতাটাই এতটুকু, তো তোমার পুরো চোখে তো দেখা যাচ্ছে কতটুকু জায়গায় বাজেট আছে। সো এই জন্য বোর্ডে লিখতে গেলে অনেক সময় লাইন ছাড়াই যায়। খাতায় নিয়ে আসো আমার হাতে, কোনোদিনও লাইন ছাড়াবে না। এনিওয়ে, সো এবার আমাকে একটু বলেন, সো দিজ আর ইন্ডিকেটিং আওয়ার অরবিটালস, রাইট? সো তার মানে আমি কি বুঝতেছি, এখানে আমার অরবিটাল আছে কয়টা? একটা অরবিটাল সংখ্যা 1টি। এইখানে অরবিটাল পাচ্ছি কয়টা? 3টি। আর এখানে পাচ্ছি আমরা 5টি। তাহলে আমরা কি বলে দিতে পারবো, যেহেতু আমরা টোটাল অরবিটাল সংখ্যা পেয়ে গেছি, প্রত্যেকটাকে আমি 2 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি 2টি ইলেকট্রন। এখানে পাচ্ছি কয়টা? 6টি ইলেকট্রন। এখানে পাচ্ছি কয়টা? 10টি ইলেকট্রন। তাহলে এবার আমাদের কি করা লাগবে জানো? এই টোটালটা যোগ করা লাগবে। এই 3 জনকে যদি যোগ করে দেই তাহলে মোট ইলেকট্রন সংখ্যা পাবো। তাহলে অতএব মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 10 আচ্ছা 16 আর 2 18টি। দ্যাট ইজ ইওর আনসার। একটা ছকের মধ্যে সুন্দর করে দেখায় দেয়া গেল। বলেন। যদি যে পাঁচটা অরবিটালের বেশি হয় সেই ক্ষেত্রে এই যে এক্স ওয়াই জেড এক্স এইগুলো নামকরণ ও পরে, তুই এই পর্যন্ত আগে শেখ। 9 10 তাই অনেক। তোর এই ভিডিও আপলোড দিলে ইউটিউবে দেখবি যে কান্নাকাটি পড়ে গেছে, আল্লাহ আরিফ ভাই ক্লাস 9-এর বাচ্চাদেরকে এত কিছু শিখাইতেছে। নাই তো, বইতে নাই, কেউ শিখায়ও না, পাত্তাও দেয় না। বাট আমি এটা তো এই এক্সপেরিমেন্ট আরো গত কয়েক বছর ধরে করে আসতেছি। 9-এর পোলাবেন্ডাই শিখাইলে দে ডিজার্ভ ইট। শিখাইলে এটা শিখতে পারে। হ্যাঁ, তোমরা পড়ো না বলে তোমাদের ব্যাচে মানে আমার কপাল খারাপ আর কি, তোমরা পড়তেছো না, অনলাইনে ভিডাইতেও পারতেছি না, কিছু কইতে পারতেছি না বলে মস্করা করতেছো। বাকি সবাই তো পড়ে। তো এই যে সেটা আছে এখন নাই নাকি কি জানি, ওদের ব্যাচেও পড়ায় আসছি, ওরাও তো ধরতে পারছে এই জিনিস। তোমরা কেন পারতেছো না? সব আলসামি। আজকেও কয়েকজন ওই যে নক করে করে বারবার ফোন দিচ্ছে যে ভাইয়া পরীক্ষা হচ্ছে, পরীক্ষার জন্য ক্লাস করতে পারতেছি না। ওদের তো কখনো ক্লাসে উপস্থিতি আমি কম দেখতাম না। ওদের পরীক্ষা থাকতো না নাকি ওরা স্কুলে পড়ে নাই, কোনটা? সব বাহানা। যত দিন যাইতেছে তত স্মার্ট হইতেছে না, বলাবেন বাহানাবাজ হইতেছে, বুঝছো? যাই হোক, প্রশ্নটা আপনারা বুঝছিলেন নাকি বোঝান নাই? এই প্রশ্ন আপনাদের আসবে না, বাট একটু শিখে রাখেন, একটু দেখে রাখেন। এইসব প্রশ্ন ইন্টারভিউ উঠেও করা লাগবে, বাট এখন একটু দেখায় রাখলে তখন আমরা অনেক সুবিধা পাবো। হ্যাঁ, আর এই ব্যাপারগুলো বোঝা এত সহজ না। কোয়ান্টাম মেকানিক্স ইজ রিয়েলি হার্ড টু আন্ডারস্ট্যান্ড। সো এগুলো একটু আগে দেখে রাখাই ভালো। হ্যাঁ, এটা আর এমন আহামরি কোনো কঠিন জিনিস বলতেছি না। আহামরি কঠিন লাগলে পড়বা না, সমস্যা কি? তোমরা তো জোর করতেছি না। চলো এবার আমরা দেখবো এই যে ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো। জিনিসটা কি আগে একটু বোঝো। ধরো তুমি একজন হোটেলের ম্যানেজার, কক্সবাজারে কোনো একটা হোটেল তোমার, বা আমার হোটেল, তোমাকে আমি ম্যানেজার হিসেবে বসাই দিছি। তো বিভিন্ন সিজনে তো এখানে আমাদের দর্শনার্থীরা যাবে, তাই না? পর্যটকরা যাবে।
তো এখন তোমার হোটেলে বিসমিল্লাহ আজকে তোমার প্রথম চাকরির দিন, কয়েকজন পর্যটক আসছে, তাকে তুমি কোনো কয়েকটা রুম তো তাদেরকে অ্যালটমেন্ট দিবা যে আপনি ওই রুমে যান, আপনি ভাই আপনার লোকজন নিয়ে এই রুমে যান, এরকম ভাবো না? তো তুমি কোন রুমে দিবা? যে রুমে দিলে তাদেরকে সার্ভ করা তোমার জন্য বিভিন্ন সার্ভিস দেওয়াটা ইজি হয়। তারে খাবার পৌঁছায় দিতে হবে, তোয়ালে নাই তোয়ালে দিতে হবে, এরকম অনেক কাহিনী আছে না? তো এখন ঘটনা হচ্ছে, তুমি কি তাকে ওই 14 তলার উপরে ওই কোনার সিপার মধ্যেকার রুমটাতে আগে দিবা, নাকি তোমার ধারে কাছে একটা রুমে দিবা যে ভাই ধারে থাক, তাহলে তোর তোয়ালে লাগুক আর গামছা লাগুক আর সাবান লাগুক আর রাইতের বেলা মশার কয়েল লাগুক, আমি তোর তাড়াতাড়ি দিতে পারবো। ব্যাপারটা তো সহজ। সো ইউ আর দ্য নিউক্লিয়াস। তুমি তোমার পরমাণুর তোমার যে শেলগুলা, শক্তিস্তরগুলা, সেইখানে তুমি আগত ইলেকট্রনকে এমনভাবেই বসাবা যেখানে বসাইলে আসলে তোমার জন্য সহজ হয় তাকে ঘুরানোর জন্য, তাকে রেখে ঘুরানোর জন্য। তোমরা মনে হয় আমার কথাটা বোঝো নাই? বুঝছি। ইউ আর দ্য মাদার, ইউ আর দ্য নিউক্লিয়াস। সো পরমাণু, কোনো একটা পরমাণুতে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন আসলে কোনটা কোথায় যেয়ে বসে, কোনটা প্রথম শক্তি স্তরে বসে, প্রথম শক্তি স্তর ফিল আপ হয়ে গেলে যে কই সে যাবে, সেই যে বিন্যাসটা কেমন হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, দ্যাটস হোয়াট ইউ কল ইলেকট্রন বিন্যাস। সো ইলেকট্রন বিন্যাসটা নির্ধারিত হয় প্রকৃতির নিয়মে। এটা আসলে আমরা বলতে পারি না, আল্লাহ তাআলা জানে বা ভগবান জানে যে কেমনে ইলেকট্রন বিন্যস্ত হয়েছে, আমাদের বলার ক্ষমতায় নাই। কিন্তু আমরা চেষ্টা করছি প্রকৃতিকে বোঝার। সো বুঝতে যে বিভিন্ন বিজ্ঞানীরা এই 3টা কনসেপ্ট আবিষ্কার করছে, যে কনসেপ্ট দিয়ে আমরা বুঝতে পারি যে ইলেকট্রনটা না ওইখানে যাবে। এই কনসেপ্টগুলো আবার সবসময় যে মানতে হবে তাও না। পরমাণু কি তোমার নিয়ম মাইনে ঢোকে নাকি ওর নিয়মে ঢোকে? মানে ইলেকট্রনগুলো বলেন তো, ওর নিয়মে ঢোকে। সেটাকে তুমি ব্যাখ্যার জন্য একটা থিওরি হয়তো বা দিছো, সেই থিওরি নাও মানতে পারে, কিছু কিছু জায়গায় আমরা এরকম ব্যতিক্রমও পাবো। সো তাহলে সেই নিয়মগুলো কি? 1 নাম্বার নিয়ম হচ্ছে আউফবাউ নীতি, 2 নাম্বার নিয়ম হচ্ছে হুন্ডের নীতি, যেটার পুরো নামটা হচ্ছে হুন্ডের বহুত্ব নীতি, বইতে এসব বলে না, আর বইতে কিন্তু এর একটাও নাই, এটা একটু তোমাদের এক্সট্রা শিখাচ্ছি আর কি। 3 নাম্বারটা হচ্ছে পলির বর্জন নীতি। সো এই বর্জন ব্যাপারটা কি একটু বলে রাখি হালকা করে। যদি এমন হয় একাধিক ঘটনা যে একটা ঘটার মানে আর একটা ঘটতেছে না, তাহলে পরস্পর বর্জনশীল ঘটনা হয়। কিছু বোঝো নাই? ইংরেজিতে বলে এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা ধরো আরিফ ভাই এখন ক্লাস 9-এর কেমিস্ট্রি ক্লাস নিচ্ছে, তার মানে কি? তার মানে কি এটা হইতে পারে যে সে এখন ভাত খাচ্ছে? না, কেন? আমি খাইতে খাইতে ক্লাস নিতে পারি না? কিন্তু আপনি তো করবেন না সেটা। আরে করতে পারি তো, সম্ভাবনা আছে কিনা? আছে। তাহলে এই 2টা ঘটনা, ভাত খাওয়া এবং ক্লাস নেওয়া, এই 2টা পরস্পর বর্জনশীল নয়, এক্সক্লুসিভ না। বোঝো নাই? বুঝছি। যদি এমন হয়, একসাথে করা যায়, যদি করা যায় তাহলে বর্জনশীল নয়। যদি এমন হয় যে 2টা একসাথে করা যায় না, 2টা একসাথে হওয়া সম্ভব না, তাইলে বর্জনশীল। যেমন ধরো তুমি লুডো খেলার সময় যে মুহূর্তে তোমার ওই ছক্কা না কি বলে ওইটা, ডাইস, ওই ডাইসে তোমার যে মুহূর্তে 5 উঠছে, ওই মুহূর্তে কি তোমার 3, 4, 1 এগুলো ওঠা সম্ভব? না। তাইলে এই যে একই সাথে ডাইসে 2টা সংখ্যা ওঠা, এইটা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। যে এইটা যদি ঘটে তাহলে ওটা ঘটেই নাই। যে দানে 5 উঠছে বা 3 উঠছে, ওই দানে যে অন্য কোনো সংখ্যা ওঠে নাই, এই 2টা হচ্ছে পরস্পর বর্জনশীল। বোঝো না? আচ্ছা বলেন তো, যখন বৃষ্টি হচ্ছে তখন কি রোদ হইতে পারে নাকি পারে না? পারে। ওই যে খেক শিয়ালের যেসব দিন বিয়ে হয় তোমরা জানো, ওইসব দিন রোদ আর বৃষ্টি একসাথে হয়। সো তাহলে রোদ আর বৃষ্টি হওয়াটা একসাথে যেহেতু হইতেই পারে, তাহলে এটা কি বর্জনশীল নাকি বর্জনশীল না? বর্জনশীল নয়। না, বর্জনশীল না। তোরা কি বুঝছিস আমার কথা? আসলে হ্যাঁ বুঝছি। ক্লাস হচ্ছে এবং লাইট জ্বলতেছে স্টুডিওতে, 2টা ঘটনা, ক্লাস হওয়া এবং লাইট জ্বলা একসাথে ঘটতে পারে নাকি পারে না? বর্জনশীল নয়। সম্ভাবনা নাই। আছে। লাইট না জ্বালাইলে আমি ক্লাস নিব কেমনে? আবার লাইট বন্ধ করে আমি ক্লাস নিতে পারি, হালুম। বোঝো না এই ব্যাপারটা? সো এইটা আসলে বর্জনশীল নয়। সো আশা করি বুঝছেন যে বর্জনশীল কি। আচ্ছা বলেন তো, আপনি ক্লাস করতেছেন এবং আম্মুর কাছে ঝাঁটার বাড়ি খাচ্ছেন, এই 2টা ঘটনা পরস্পর কি বর্জনশীল নাকি বর্জনশীল নয়?
বর্জনশীল নয়। ঘটতেই পারে একসাথে, হইতেই পারে যে তুমি এদিকে অনলাইনে ক্লাস করতেছো, ওদিকে তোমার ফিডের উপরে উপুর দুপুর কিল পড়তেছে অথবা ঝাড়ার বাড়ি পড়তেছে, হইতেই পারে। তাহলে বর্জনশীল ব্যাপারটা একটু বুঝলাম, এখান থেকে নামটা আসে বর্জন নীতি। এটা অনেকেই বোঝে না যে বর্জন কেন বলে, এটা আমাদের সময় আমরা ম্যাথে শিখতাম, এখনকার সিলেবাসে আর নাই, এগুলো শেখেই না বলাবেন। ওকে, সো এবার একটু জেনে নেই যে আউফবাউ নীতির কাজটা কি। সেটা হচ্ছে, আমাকে একটু বলেন তো, কোন একটা ইলেকট্রনের অবস্থান আমরা দিতে গেলে প্রথমত তোমার কি ভাবা উচিত? যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে দিব এটা ভাবা উচিত, নাকি উপশক্তি স্তরে কোনটাতে দিব এটাতে ভাবা উচিত, নাকি অরবিটাল কোনটাতে যাবে এটাতে ভাবা উচিত? শক্তি স্তরে। আগে তো তোর শক্তি স্তরে সিদ্ধান্ত নেওয়া উচিত, বোঝো নাই? বুঝছি। তাহলে এইটা দিয়ে, এই নীতিটা দিয়ে আসলে যেটা করে, এটা দিয়ে হচ্ছে শক্তি স্তর এবং একই সাথে আরেকটা জিনিসও পাওয়া যায়, উপশক্তি স্তর। এই দুইটার সিদ্ধান্ত একবারে পাওয়া যায়। তোমরা বোঝো নাই আমার কথা? একবারে দুইটা সিদ্ধান্ত পাওয়া যায় মানে কি, ধর তোরা সবাই বুয়েটে চান্স পাইছিস, এখন আমি তোদের সবাইকে নিয়ে, আদিত্য একটু মাইকটা অফ করো, তোদের সবাইকে আমি এক একটা ফ্ল্যাট গিফট করতেছি, কল্পনা কর ফ্ল্যাট। ওরে বাবা রে বাবা, আরিফ ভাই ফ্ল্যাট কিনে দিতেছে, নিজেরই নাই। যাই হোক, এখন ঘটনা হচ্ছে, তো আমি তোদেরকে একটা অ্যাপার্টমেন্টের সামনে নিয়ে যাই, দাঁড় করায় দিলাম, যাই বললাম এই কে কত তলার ফ্ল্যাট নিবি। এখন তোমরা যাই ছোটাছুটি করে দেখে আসছো কোন ফ্ল্যাটটা কেমন। আইসা আমার কাছে হাঁপাইতে হাঁপাইতে বলতেছো, ভাই ভাই আমি 4 তলার দক্ষিণ দিকের ফ্ল্যাটটা নিব। তার মানে তুমি একই সাথে ফ্লোর বলে দিছো, সাথে উপশক্তি স্তরটাও বলছো। তোমরা বোঝো নাই? বুঝছি। ভাই। দুইটা ডিসিশন একবারে পাওয়া যায় আর কি। কেউ একজন বলতেছে, ভাই ভাই আমি 5ম তলার উত্তর দিকেরটা নিব, ওই দিকে একটা সুইমিং পুল আছে, দেখতে ভালো লাগতেছে, হইতেই পারে। আচ্ছা, সো দুইটা সিদ্ধান্ত আমরা এখানে একবারে পাচ্ছি। এরপরে হুন্ডের নীতি থেকে আমরা এখানে কি পাই জানো? এখানে আমরা পাবো, তাহলে বুঝতেই পারতেছেন পরের সিদ্ধান্তটা, শক্তি স্তরের পরে উপশক্তি স্তর পেয়ে গেলাম একসাথে, তারপরে কোনটা পাচ্ছি বলেন তো? অরবিটালের ডিসিশনটা আমরা এখান থেকে পাই। আর এই পলির বর্জন নীতি, এটা তোমাদের তেমন কাজে লাগবে না, এমনি জাস্ট নাম শুনে রাখবা। এটা দিয়ে মূলত আমরা স্পিন ডিসিশন পাই। স্পিন মানে বুঝছো তো? কোন দিকে ঘোরে, মানে ইলেকট্রনটা কি উসামুইয়া থাকবে না নিসামুইয়া থাকবে, আপ স্পিনে থাকবে নাকি ডাউন স্পিনে থাকবে, এই সিদ্ধান্তটা আমরা পাই আর কি। সো স্পিন নিয়ে তোমাদের এত কথা শোনাবো না, লাগবেও না, আমরা এই দুইটা একটু ভালো করে বুঝতে পারলে হবে। সো আউফবাউ নীতির নাম তোমাদের বইতে সম্ভবত আছে, আমার যত জানা আছে, হালকা করে একটু নাম বলছে, আর বাকিগুলো তো বলে নাই। সো একটু ভালো করে শিখতে হবে আর কি। এইখানে কি বলছে, পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন শক্তি স্তরস্থ, মানে শক্তি স্তরস্থ মানে বুঝছো তো, শক্তি স্তরের অভ্যন্তরস্থ নির্দিষ্ট উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। সো পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের এই বিন্যাসকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। সো ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে এই তিনটা। চলেন, আউফবাউ একটা জার্মান শব্দ, যার ইংরেজিটা হচ্ছে, যার অর্থটা হচ্ছে গড়ে তোলা, গড়ে তোলা, বিল্ডিং আপ। সো ওয়েন ইউ বিল্ড আপ সামথিং, তার মানে কি তুমি শুরু করছিলা কোত্থেকে? ডাউন থেকে না? বোঝা না? হ্যাঁ, দ্যাটস ইট। সো তুমি ইলেকট্রনগুলোকে আগে কোথায় দিবা? ডাউন এনার্জিতে দিবা, লোয়ার এনার্জিতে দিবা। যত বেশি লোয়ার এনার্জি তত ওইখানে দিবা আগে। আর এটা আসলে বিজ্ঞানের একটা মৌলিক তত্ত্ব, এটা শুধু ইলেকট্রন বিন্যাসের না, জেনে রাখো দুনিয়ার সব কিছু স্থিতিশীলতা পায় কোথায়? নিম্ন শক্তিতে নাকি উচ্চতর শক্তিতে বলো তো? যে যত লোয়ার এনার্জিতে থাকবে মনে রাখবা সে তত বেশি স্টেবল থাকবে। কিছু উদাহরণ দেই, আমাকে একটু বলো, তোমরা ফিজিক্সে বিভব শক্তি শিখছো এখনো? হ্যাঁ, mgh, তাই না? সো আমাকে একটু বলেন তো যে কি দিয়ে দেখাবো, আমাকে একটু বলো তো কি দিয়ে দেখাবো, আমার কাছে তো কিছু নাই। আচ্ছা ধরো এই যে মোবাইলটা আমি চাইলে খাড়া করে রাখতে পারি না, একটু কষ্ট করে, আমার তো হাত তো বেঁকাতেড়া, কিন্তু চাইলে কি একটু সোজা করে রাখা যাবে না এরকম টেবিলের উপরে? যাবে। সো এইভাবে রাখলে কি সে বেশি স্টেবল থাকবে, নাকি এইভাবে রাখলে বেশি স্টেবল থাকবে? কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা বলেন তো? দ্বিতীয়টা। কেন দ্বিতীয়টা? তার ফিজিক্সের ব্যাখ্যা জানো? এখানে আসলে হাইটটা কম। হাইটটা যেহেতু কম তার মানে এম তো একই আছে, ম্যাস তো একই আছে, জিও একই আছে, হাইট যেহেতু কম তার মানে ওর মধ্যে জমা করা শক্তি কম। বিভব শক্তি কি ওর মধ্যে জমা থাকে না? ওই বস্তুর মধ্যে স্টোরড এনার্জি যেহেতু কম তার মানে কাজ করতে পারবে কম।
কথাটা বুঝিস, ফিজিক্সের কথা বলতেছি। কিন্তু ওর মধ্যে যেহেতু শক্তি আছে কম, তার মানে ও কাজ করতে পারবে কম। ও কাজ করতে পারবে কম মানে কি? কাজ মানে কি? স্মরণ না? পড়ে যা, হ্যাঁ সরল, তার মানে ও স্মরণ হবে না। স্মরণ হবে না মানে আমি যেমনি রাখছি তেমনি থাকবে। কথা বুঝে না? বুঝছো? বোঝো বোঝো, ফিজিক্স বুঝাইতেছি, বোঝা না? বুঝছি সবাই? বুঝছি। সো ব্যাপারটা এরকম, খাড়া করে রাখার মানে ওর মধ্যে হাইট বেশি, ওর গ্র্যাভিটির মানে সেন্টার অফ গ্র্যাভিটির হাইট বেশি, সো ওর মধ্যে শক্তি জমা আছে বেশি। ওর মধ্যে শক্তি জমা আছে মানে কিন্তু ও কাজ করতে পারবে বেশি। ও কাজ করতে পারবে বেশি মানে কি? ওর স্মরণ হবে বেশি, সরার সম্ভাবনা বেশি। সো স্মরণ বেশি মানে ও তোর পড়ে যাবে, ঝামেলা। পড়ে যাবে। তাহলে এইভাবে রাখলে আরো বেশি স্টেবল থাকবে। যদি আমি এমনে রাখি তাহলে সবচেয়ে বেশি স্টেবল থাকবে, স্থিতিশীল থাকবে, নড়াচড়াই করবে না, সম্ভাবনাই একেবারে কম। কেন? ওর গ্রাউন্ড থেকে হাইট দেখছো খুবই সামান্য না? বোঝা না? দ্যাটস ইট। সো এটা আসলে আবারও বলতেছি, এটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম না, এটা দুনিয়ার সমস্ত কিছুর নিয়ম। তুই যখন দাঁড়ায় থাকিস তখন যতটা আরাম লাগে, তুই বইসা থাকলে কি আরো বেশি আরাম, আরো বেশি স্থিতিশীল থাকিস না? হ্যাঁ। তুই যদি শুয়ে থাকিস, ওরে আরাম, আল্লাহ! আরে ভাই আমি বুঝাইতে পারবো না যে ওই যে জায়গাটা, বিছানা যাকে বলে, এ যে কি আরামের! রে আমি শুইলে আর উঠতে পারি না, ইচ্ছাই করে না। আম্মু মহিলাটা যে এত খারাপ, খালি ঝাঁটা দিয়ে পিটায় যে কপালের উপরে উঠে যেতে হয়। তুই শুয়ে থাকলে কেন সবচেয়ে স্থিতিশীল থাকিস? ফিজিক্সের নিয়ম, সবচেয়ে কম শক্তিতে আসি। তোমরা কি বুঝেছো? তোমাদের কারো পকেটে এই যে স্যাংরা বয়সটা আছে, এখনো কথা বলা শেখো নাই ঠিক মতো। আমি যদি পকেটে 500 টাকার একটা বান্ডিল গুজে দেই, তুমি দেখবা প্রচন্ড উত্তেজিত হয়ে গেছো, তোমাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না বাসা বাড়িতে। সারাদিন বিভিন্ন শপিং সেন্টারে ঘুরে বেড়াচ্ছ, বন্ধুদের নিয়ে পার্কে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, অস্থিতিশীল হয়ে গেছে। কিন্তু তোমার কাছ থেকে যদি টাকা পয়সা ছিনায় নেওয়া হয়, তোমার ভাত কাপড় পানি ছিনায় নেওয়া হয়, যে আম্মার ভাত কাপড় পানি দিতেছে না, আব্বায়ও জামা কাপড় কিনে দিতেছে না, আম্মাও খাইতে দিতেছে না, তুমি দেখবা স্থিতিশীলতার ঠেলায় এক জায়গায় থিতুয়ে বসিয়ে আসো। সো যত কম এনার্জিতে থাকবা তত বেশি স্থিতিশীল থাকবা। সো ব্যাপারটা হচ্ছে এরকমই। তোমাকে বলছে ইলেকট্রন আগে কোথায় ঢুকবে বলেন তো? কম শক্তির উপশক্তি স্তরে। উপশক্তি স্তর মানে শক্তি স্তর উপশক্তি স্তর মিলে টোটালি তোমার এনার্জি যখন কম হবে ওইখানে তুমি আগে যাবা। এখন শক্তি স্তর আর উপশক্তি স্তরের শক্তি মাপা লাগবে। তাহলে এখন সেটা করে কিভাবে? শক্তি স্তর মানে এন, আর উপশক্তি স্তর মানে কি বলেন তো? এল। এই দুইটার মানের যে যোগফল, দ্যাট ইন্ডিকেটস দ্য এনার্জি অফ দ্যাট সাবশেল। ওই উপশক্তি স্তরের এনার্জি ইন্ডিকেট করা হচ্ছে এই বস্তুটা। তাহলে কোন একটা শক্তি স্তরে, মানে উপশক্তি স্তর কই থাকে? শক্তি স্তরের ভিতরে থাকে না? সো কোন একটা শক্তি স্তরের কোন একটা উপশক্তি স্তরের যে এনার্জি, এটা পাওয়ার জন্য ও যে শক্তি স্তরে আছে সেটার সংখ্যা, সেটার মান, আর ওর নিজের যে উপশক্তি স্তর সেটার দুইটার মান যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে তার শক্তিটা কত। শক্তি। হ্যাঁ। সো এখন এটা কিভাবে হয় মানে কি? মানে কেন এটা যোগ করলেন, বিয়োগ করলেন না বা গুণ করলেন না? ওটা বিজ্ঞানী আউবাও বলতেছি। এটা যারা বাইর করেছে তাদের নাম হচ্ছে বোর। নাম শুনছো? নিলস বোর, তার আবিষ্কার। সাথে আরেকজন ছিল মেডেলুং উলফ গ্যাং নাম। সো উইকিপিডিয়া পড়লে পাবা। সো তারা দুজন এটা বহুত গবেষণা করে বাইর করছে যে এই দুইটা মানের যোগফল। ইনফ্যাক্ট আসলে সত্যি কথাটা হচ্ছে এই যে এন আর এল এর যে মানগুলো আমরা নিয়ে এতদিন কথা বলছি, ওই মানগুলো দেয়াই হয়েছিল বেসিক্যালি এইখান থেকে নিয়ে। আচ্ছা, এই কথাগুলো তোমরা বুঝতেছো না আমি জানি। আপাতত তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারতেছি না আর কি। হ্যাঁ, বড় হও, জানবা আস্তে আস্তে আর কি। যে মানগুলো সেট করাই হয়েছিল এমনভাবে যেন এই মানের যোগফলটা আসলে তাদের শক্তি নির্দেশ করে আর কি। তোরা বুঝিস নাই? মানে ধর আমি বললাম আমি তোদেরকে একটা স্কুলে পড়াই, তোরা আমার স্কুলে পড়িস, তাই আমার স্কুলে একজন ভিজিটর আসছে। সে এসে বললো, আচ্ছা আপনার কোন ছাত্রটা যে বেশি ভালো আমি বুঝবো কিভাবে? আমি বললাম যে ওদের বুকের সামনে একটা নেম প্লেট আছে, নেম প্লেটে একটা নাম্বার লেখা থাকে, যার এখানে নাম্বার যত ছোট দেখবেন সে বুঝবেন এ তত ভালো ছাত্র। এখন ও বললো যে কেন? আমি তো তারা বুঝাইতে পারতেছি না, নাম্বারটা আমি আন্দাজে দেই নাই, নাম্বারটা ওদেরকে আমি পরীক্ষা নিয়ে একটা রোল সেট করছি, সেই রোলটাই আমি বেসিক্যালি নেম প্লেটের ওখানে বসাইছি। কেউ বোঝে না? দ্যাটস ইট। সো এই নাম্বারগুলো দেয়াই হয়েছিল বেসিক্যালি ওই চিন্তা করে। ওকে, সো এখানে যে বগর বগর করছে, বগর বগর নিজেরা পড়ে নিও, আমি তোমাদের আসল খেলা দেখাই। চলেন, এই যে উপশক্তি স্তরের শক্তিক্রম নির্ণয়, এন প্লাস এল নিয়ম যেটাকে বলে। নিয়মটা হচ্ছে কি, যে উপশক্তি স্তরের এন প্লাস এল এর ভ্যালু যত কম সেটি তত নিম্ন শক্তির উপশক্তি স্তর। ঠিক আছে?
সো যেমন ধরো 2s উপশক্তি স্তরের জন্য যদি আমরা হিসাব করে দেখাই 2s, তার মানে কি দ্বিতীয় শক্তি স্তরের s উপশক্তি স্তরের কথা বলতেছি, বলো তো। তার জন্য n প্লাস l এর মান কত হবে? 2 প্লাস l এর মান কত? s উপশক্তি স্তরের জন্য l এর মান কত? 0, তার মানে আসে হচ্ছে 2। এবার 2p এর জন্য হিসাব করে দেখো, 2p উপশক্তি স্তরের জন্য 2 প্লাস কত হবে বলেন তো? 1। ওই যে s উপশক্তি স্তরের জন্য কিন্তু l এর মান 0, p উপশক্তি স্তরের জন্য l এর মান 1, তাহলে কত আসে এটা? 3। তাহলে বলেন তো ইলেকট্রন আগে কোথায় ঢুকবে? 2s এ ঢুকবে নাকি আগে 2p তে ঢুকবে? তাহলে 2s এ ঢোকার পরে 2s এর পেট ভরে যাবে, পুরো পেট ফিল আপ, ও আর নিতে পারতেছে না, তারপরে ইলেকট্রন যাবে হচ্ছে 2p উপশক্তি স্তরে। বুঝেছো? এটাই হচ্ছে আউফবাউ নীতি। সো আউফবাউ কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না, খবরদার, এটা একটা জার্মান শব্দ জাস্ট। এর মানে হচ্ছে বিল্ডিং আপ। সো উই আর স্টার্টিং উইথ দ্য গ্রাউন্ড এনার্জি, লোয়ার এনার্জি, লোয়েস্ট এনার্জি, অ্যান্ড উই আর ট্রাইং টু বিল্ড আপ দ্য এনার্জি, দ্যাটস ইট। ওকে, অর্থাৎ 2s তুলনামূলক নিম্ন শক্তির উপশক্তি স্তর, তাই ইলেকট্রন প্রথমে 2s এইখানে আবার লেখছে অরবিটাল, রে বলদ, এটা কি হবে? 2s উপশক্তি স্তরে প্রবেশ করবে। আচ্ছা, তারপরে কি আর একটা ইস্যু, যদি দুইটা উপশক্তি স্তরের n প্লাস l এর ভ্যালু সমান হয়ে যায়, হইতেই পারে n প্লাস l টোটালি যোগ করলে সমান হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব জানো? যার n এর মানটা কম ওইটার বুঝবো এনার্জিও কম। তার মানে বেসিক্যালি কোন একটা উপশক্তি স্তরের এনার্জি মেইনলি ইন্ডিকেট করতেছে কোনটা, n নাকি l বলেন তো? n। বুঝতে পারছিস তো? নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবা আলটিমেটলি তোমার এনার্জি তত বেশি থাকবে আর কি। ওকে, তাহলে দেখেন 3d উপশক্তি স্তরের জন্য n প্লাস l এর মান কত হবে বলেন? 3 প্লাস কত? এইভাবে দেখো, আঙ্গুল গুনবা, spd 0 1 2, কিছু বোঝো নাই? 5। 4p উপশক্তি স্তরের জন্য আমরা কি দেখতে পাচ্ছি? 4 এর জন্য n এর ভ্যালু 4 প্লাস sp 0 1, তাহলে কত আসে এটা? 5। তো দুইজনেরই তো n প্লাস l এর ভ্যালুটা সমান হয়ে গেছে, তাহলে এবার বলেন তো এনার্জি কার কম? 3D। কারণ এই n এর মানটা এখানে ছোট, তাহলে 3d ইজ লেসার এনার্জি দেন 4p। নিয়মটা হচ্ছে এটা। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে? 3d না 4p? 3d তে আগে যাবে, এটা ভরে যাওয়ার পরে তারপরে যাবে 4p। এই তো, এবার চলেন দেখি এগুলা করে আসি তাড়াতাড়ি। বলেন 1s উপশক্তি স্তরের জন্য n এর মান কত? 1, l এর মান 0, যোগফল 1, এটা কত হবে? 2, 1 0, তাহলে যোগফল 2, এখানে 2 প্লাস কত? 1, তাহলে যোগফল 3, এখানে কত? 3 প্লাস 0, তার মানে 3। গেঞ্জাম লাগিয়ে গেছে। এখানে কত? 3 1 2 কেন? spd কি বলছি? sp 01। আচ্ছা, তাহলে কত? যোগফল 4। ওকে, আমরা যতদূর গেছি আমরা এবার একটু সিদ্ধান্ত লিখতে থাকি যে কোনটার পরে কোনটায় তাহলে ইলেকট্রন যাবে। বলো, প্রথমে ইলেকট্রন কোথায় যাবে? সবচেয়ে কম এনার্জির জায়গায়। সবচেয়ে কম এনার্জি কার? 1s এর। তাহলে গেল 1s। 1s এর পরে ইলেকট্রন কোথায় যাবে? 2s। তারপরে কোথায় যাবে? 2p। ক্যান্ডিডেট কয়জন দেখছেন এবার? 2 জন। ক্যান্ডিডেট কিন্তু 2 জন। দুইজনেরই কিন্তু n প্লাস l এর ভ্যালু সমান। তাহলে এদের মধ্যে কাকে প্রায়োরিটি দিবেন বলেন তো? যার n এর মানটা ছোট। n এর মান ছোট কার? 2p। তাহলে আমাদের পরের ইলেকট্রনটা যাচ্ছে হলো 2p তে। তারপরে কি হবে বলো? নিশ্চয়ই 3s। সরি, তারপরে হচ্ছে 3s। হ্যাঁ ঠিক আছে তো, 2p ভরে গেলে তারপরে যাচ্ছে 3s। 3s এর পরে কি কই যাবে? 3p। তুমি কেমনে জানো 3p তে যাবে? হোয়াট ইফ 3p এর পরেরটা ওই সেম এনার্জি চলে আসলো? তাহলে তুমি ওটা না দেখে এটা সিদ্ধান্ত তো দিতে পারো না। কিছু মনে হয় বোঝো নাই? বুঝে নেবে। মানে তুমি আগের গুলা যখন সিদ্ধান্ত নিচ্ছিলা তখন তোমার হাতে যথেষ্ট স্যাম্পল ছিল যে আমি এতগুলা চেক করে দেখছি ভাই এখানে এনার্জি সবচেয়ে কম, তাহলে আপনি এটা নেন, দ্যাটস আমি নিছিলাম। কিন্তু এইটার ক্ষেত্রে তো তুমি জানো না যে এরপরে আরো কি কি আসতেছে। সো হাউ ডু ইউ নো যে এরপরে কোনোটার যে এনার্জি আরো ছোট হয়ে যাবে না,
বোঝো না? জি ভাইয়া বুঝছি। মানে তাহলে- ভাই আপনি বলতেছেন হ্যাঁ কি এই 3D আর 4S এর মান বের না করে এটার মান নির্ধারণ করতেছে এটা? জি, আমি আপনাকে ঈদের আগে প্যান্ট কিনে দিতে নিয়ে গেছি বাজারে, মার্কেটে, শপিংয়ে। আপনি একটা দোকান দেখেই আমি এটা নিব পাগল হয়ে গেলা। তুমি আরো 3-4টা দোকান যে আছে তুমি চেক না করে জানো কেমনে যে এই প্যান্টটা তোমার জন্য সবচেয়ে ভালো? এর চেয়ে সুন্দর প্যান্ট তো পাইতে পারি আর এক দোকানে আরো কম দামে। হ্যাঁ। ফিলোসফি সেট করো যে না দেখি শুনি আমি কথাবার্তা বলবো না। তোমাকে আমি বিদেশে এক দেশে পাঠাইছি বাংলাদেশের জন্য কিছু ক্ষেপণাস্ত্র মিসাইল কেনার জন্য। তুমি যে দেশে প্রথম ল্যান্ড করছো দেখদিন আমি বলো যে আরে এই মিসাইলটা পছন্দ হয়েছে রে, এটা কেন। আরে ভাই তুই দেখে নে আগে। আচ্ছা এখানে কি করবো বলেন? 3 3 প্লাস 2 2 তাহলে কত হয়? 3 আর 2 5। এইবার তুমি আমার সাথে তর্ক করতে পারো যে বলছিলাম আপনাকে আগে যতই বলো আমি তো না দেখা সিদ্ধান্ত নিব না। আচ্ছা 4S এ কি হবে বলেন? 4 প্লাস 0 তাহলে কত? কিছু বোঝো নাই চান্দু? বুঝছি ভাই, দুইটা এক হয়ে গেছে। তুমি কখনোই জানো না হোয়াট দ্য ফিউচার হোল্ডস, আনলেস ইউ সিট অ্যান্ড ওয়েট দ্যাট মাচ। ওকে, এবার বলেন, বহুত জ্ঞান অর্জন হয়েছে। তাহলে এতটুকু নিশ্চিত 3S পর্যন্ত আমি ইলেকট্রন পাঠাইছি। 3S এর পরে কোথায় যাবে বুঝে শুনে বলেন? 3P এবং 4S দুইটারই কিন্তু টোটাল শক্তি সমান, কিন্তু আসলে শক্তি কম কার? 3P, তার n এর মান কম। কারণ n এর মান কম। তাহলে 3S এর পরে আমার ইলেকট্রন যাচ্ছে কোথায়? 3P তে। এই 3P এর পরে কোথায় যাবে বলেন তো? 3D কিন্তু স্কিপ করতে হবে, বোঝো না? জি তাহলে যাবে এরপরে হচ্ছে আমার 4S। তাহলে আমি এখানে লিখতেছি এরপরে যাচ্ছে 4S এ। 4S এর পরে কোথায় যাবে? এক থাপড়ায় দাঁত ফালাই দিব। এতক্ষণ কি শিখাইলাম? 4P এর মানটাকে বের করেন। তুই তো পরের গুলো জানিস না ভাই। তোর ফিলোসফি সেট কর। জীবনে কখনো এই কাজ করবি না, কখনো এই কাজ করবি না। শুধু ইলেকট্রন বিন্যাসের সময় না তা না, মানে জীবনে এই কাজ করবিই না, বোঝা না? কিন্তু ভাই এইখানে তো আর কোনো মান নাই, তাহলে আমি কিভাবে? কোথায় মান নাই? আমি খালি লেখি নাই। বাট তুই তো আমার চাইতে পারতি যে ভাই এর পরের গুলো লিখবি না। আমার জায়গায় হয় নাই বলে আমি লিখি নাই, বুঝিস না আমার কথা? ভাই কোথাও যদি রেস্ট্রিক্টেড থাকে যে পরেরগুলো লেখা যাবে না, তখন কি থাকে? মানে বাধা দেওয়া থাকে যে পরেরগুলো লেখা যাবে না। কোথায় বাধা দেওয়া থাকে? আমি তো দেখিনি এরকম বাধা দেওয়া থাকে। কোথায় ভাইছো? কি জানি, বাদাম খাচ্ছি। বলো 4P তে কি হবে বলেন? এখানে n এর ভ্যালু 4, এটা +1 তাহলে এটা কত? 5 5। দেখছো খেলা? দেখছো? তার মানে এইখানেও কিন্তু একটা প্যাচ লাগিয়ে যাইতেছিল অলমোস্ট। ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। খুব কাছাকাছি চলে আসছিলাম প্যাচ লাগানোর। এই যে এই কালার তো দেখা যায় না। গিট্টুটা বুঝছো? সো তাইলে এবার বলেন ইলেকট্রন আসলে কোথায় যাবে? 3D 3D। সো আমার এই জায়গায় ধরে নেই পেঁচায় লিখছি। মোট কথা এই যে ব্যাপারটা দেখতে একটু এলোমেলো লাগতেছে। কি এলোমেলো লাগতেছে দেখো? প্রথম শক্তি স্তর ভরে গেছে, ফিল আপ। দ্বিতীয় শক্তি স্তর ভরে গেছে, তারপরে তৃতীয় শক্তি স্তর কিন্তু পুরান ভরে নাই। 3S এর পরে 3P তে গেছে, কিন্তু 3D তে না যে কোথায় চলে গেল? 4S এ। 4S তোমার কাছে জিনিসটা দেখতে খাপছাড়া লাগতেছে, বাট জিনিসটাকে আর একটু ছন্দে ফেলানো যায় এরকম একটা ছবি আঁকলে। এই ছবিটা আঁকা বইতে দেখছো না? জি ভাইয়া তো ওই জিনিসটা কিভাবে আঁকে আমি একটু বলে দেই, পারো হয়তো বা তোমরা। কিছুই না, প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর আছে কয়টা? একটা। তো এটা প্রথম শক্তি স্তর, একটা গোল্লা দিলাম। পরে আর একটা গোল্লা দিবা, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের লাইন, ঠিক আছে? তো দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর আছে কয়টা বলেন তো? দুইটা। তাহলে দুইটা গোল্লা দিলাম। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর আছে কয়টা? তিনটা। তাহলে এখানে কয়টা গোল্লা হবে বলেন তো? তিনটা। তাহলে এখানে আর একটা লাগবে। সরি, এটা কি দিলাম? ওর মাঝখানে আবার একটা তিলের ফোঁটা পড়লো কেন? টেকনোলজি হয়েছে। চতুর্থ শক্তি স্তরে এরকম গোল্লা থাকবে কটা বলেন তো? চারটা। তাহলে তিনটার পরে আর একটা দিতে হবে। এই যে
দূরো পঞ্চম শক্তি স্তরে গোল্লা তাহলে এরকম কটা থাকার কথা? 5টা। সো দিয়ে দেই 5টা, 4টা দেওয়া হইলো, আরো একটা এক্সট্রা লাগবে। এই যে হইছে। এরপরে করতে হয় কি, তীর্যক ভাবে বৃষ্টি পড়বে। তো বৃষ্টি পড়ার আগে একটা কাজ করি, প্রথম শক্তি স্তরের যে উপশক্তি স্তর তার নাম হচ্ছে 1s, দ্বিতীয় শক্তি স্তরটার নাম হচ্ছে 2s, আর একটা কি 2p, 3s, 3p, 3d, এটা কি 4s, 4p, 4d, 4f। কি লিখবো? 5s, 5p, 5d, 5f। তারপরে যেন কি লেখা শিখাইছিলাম? 5g। এত দূরে যাওয়া লাগবে না, তাও দেখাইলাম আর কি। এবার আমাদের ইলেকট্রন ঢোকার নিয়মটা হচ্ছে তীর্যক ভাবে আমরা বৃষ্টি ফেলবো। সো বৃষ্টির ডগাটা যেখানে যায় হিট করবে ওখানে ইলেকট্রন ঢুকবে। সো এখানে যায় প্রথমে হিট করে 1s এ, তাহলে আমার ইলেকট্রন আগে ঢুকবে আসলে 1s এ। তারপরে কোথায় যায়? এরপরে তো আর বৃষ্টি পড়ার কোনো জায়গা নাই, চলে যাচ্ছে। তো বৃষ্টিকে আবার এখান থেকে ডেকে আবার উপর থেকে ফেলো, তাহলে কোথায় যাচ্ছে? 2s এ। আবার বৃষ্টি বেরোয় চলে গেল, বৃষ্টিকে আবার ডেকে নিয়ে এসে এখানে ফেলাও, তাহলে কত? 2p তে যাচ্ছে। তাহলে 2s এর পরে হচ্ছে 2p। আমার তো এখানে জায়গায় ধরে না, ওই যে লিখবো আল্লাহ জানে, আচ্ছা নিচে লিখি 2p। তাহলে 2p এর পরে কই যাচ্ছে বলেন তো? ওই বৃষ্টির মাথাটা এসে হিট করতেছে কোথায় দেখেন তো? 3s। তাহলে 2p এর পরে আমার যাচ্ছে হলো 3s এ। 3s থেকে বের হয়ে আবার চলে গেল, আবার উপর থেকে এনে ফেলো, কই যাচ্ছে? 3p। 3p এর পরেই না গ্যাঞ্জাম শুরু হয়েছিল, মনে আছে? 3d তে না যে কেন যাচ্ছিল 4s এ? এই যে দেখেন মাথাটা এসে হিট করে কোথায়? 4s। কারণ শক্তির মান কম। হ্যাঁ, তো তুমি ম্যাথমেটিক্যালিও বুঝতেছো, গ্রাফিক্যালিও বুঝতে পারতেছো আসলে ঘটনাটা কি হচ্ছে। 4s এর পরে আবার ইলেকট্রনটাকে উপর থেকে এনে ফেলবো আমরা, তখন যাচ্ছে হচ্ছে দেখেন 3d তে। 3d এর পরে আবার যাচ্ছে কোথায় বলেন তো? 4p তে যাচ্ছে। তাহলে 4p এর পরে যাচ্ছে কোথায়? 5s। তোমরা কি এখানে একটা মজার ব্যাপার খেয়াল করছো? আমাকে একটু বলো তো, তোমার মনের মধ্যে একটু কষ্ট লাগতেছে না যে একজনকে ঠকাইছে এখানে, কেমনে জানি ওরা ঠকায় রাখছে, ওকে ইলেকট্রন না দিয়েও, মানে ওই যে ভাত খাওয়াইতে যায় ওকে ভাতটা না দিয়ে পাশের জনের কাছে চলে গেছে, এরকম ঠকছে কে বলেন তো? কোন কোন উপশক্তি স্তরটা ঠকছে? মানে ওর 3D কে আমরা একটু ঠকাইলাম না? 3D কে ইলেকট্রন না দিয়ে ওকে ডজ দিয়ে আমরা ইলেকট্রন নিয়ে চলে আসলাম কার কাছে বলেন তো? 4s এর কাছে। তোরা বুঝিস না মনে হয় আমার কথা? মানে নর্মাল সেন্সে কি মনে হয়, প্রথম শক্তি স্তর পুরো ভরে যাবে, তারপরে দ্বিতীয় শক্তি স্তর ভরে যাবে, তারপরে তৃতীয় শক্তি স্তর ভরে যাবে, তারপরে না চতুর্থতে যাবে। কিন্তু তৃতীয় শক্তি স্তর তো ক্যাপাসিটি 18টা ইলেকট্রন, তো 18টা পুরোপুরি না ভরেই 3D তে না দিয়ে ইলেকট্রন দিয়েই একেবারেই না দিয়ে আমরা চলে আসলাম কোথায়? 4s এ। তাহলে 3D এর একটু মন খারাপ হইলো না? বুঝছি ভাই। ভাইয়া 4D তো একই। কি 4D রও উপশক্তি স্তরের তো আমরা না দিই। আরে ওইটাতে 4 এ যাইতেছি, আগে বল আমাকে 3D টা মন খারাপ করছে কিনা বলেন? করছে। সে যে কারণেই হোক তার তো মন খারাপ হয়েছে যে ভাই আমি তো তৃতীয় শক্তি স্তরের লোক, বুঝলাম আমার শক্তি একটু বেশি, আমার ভাব একটু বেশি, তুমি আমি এই জন্য আমার ইলেকট্রন একেবারেই দিবা না। ও তো মন খারাপ হয়েছে। এখন একটা মজার জিনিস দেখেন, তৃতীয় শক্তি স্তরে এরকম বঞ্চনার শিকার হয়েছে কয়জন? একটা উপশক্তি স্তর না? একজন। চতুর্থ শক্তি স্তরে এরকম বঞ্চনার শিকার কয়জন হয়েছে টের পাচ্ছেন? 2 জন। চতুর্থ শক্তি স্তরের ঘটনাটা কি হয়েছে দেখো একটু খেয়াল করে। এখানে ওইখানে যেমন তোমার 3D তে শুধু ঘটনা ঘটছে, এইবার চতুর্থর ক্ষেত্রে কি হয়েছে, চতুর্থতে যখন একবার ইলেকট্রন ঢোকা শুরু হয়েছে তখন তোমরা কি টের পাচ্ছ যে এই যে 4D এইটাতে টাচ করার আগেই ইলেকট্রন কিন্তু 5th শেলে ঢুকে যাচ্ছে, এই যে 5s এ ঢুকে যাচ্ছে। কেউ বোঝে না? শুধু তাই না, একই রকমের মন খারাপ কার হচ্ছে বলেন না? 4 ফেরত হচ্ছে। তাহলে আপনারা বলেন না পঞ্চম শক্তি স্তরে কয়জনের মন খারাপ হবে বলেন তো? 2 জন। থার্ড শেলে একজনের মন খারাপ হয়েছিল, ওকে ইলেকট্রন না দিয়ে তুমি 4th শেলে চলে আসছিলা। 4th শেলের ক্ষেত্রে আবার 2 জনের মন খারাপ হচ্ছে, ওদেরকে ইলেকট্রন না দিয়ে তুমি বারবার 5th শেলে চলে যাচ্ছ। তাহলে 5th শেলে কয়জনের মন খারাপ হবে এখনো বোঝেন নাই? 3 জনের। এখানে 3 জনের মন খারাপ হবে। তুমি বারবার দেখবা যে এই সব জায়গায় ইলেকট্রন না দিয়েই তুমি চলে যাচ্ছ বারবার 6th শেলে, ষষ্ঠ শক্তি স্তরে চলে যাবে আর কি। ওকে, যাই হোক, এগুলো হচ্ছে বঞ্চনার শিকার
প্রতারণার শিকার অরবিটাল উপশক্তি স্তর, মনে রেখো। সো যাই হোক, এটা আঁকায় দেখাইলাম, সুন্দর লাগলো। এই যে আরো ভালো করে লেখা আছে, অনেক দূর পর্যন্ত দেয়া আছে, তোমরা চাইলে অনেক গবেষণা করতে পারো। আচ্ছা, তাহলে এবার বলেন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি বা সর্বশেষ ইলেকট্রন যেটা, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19 না? তাহলে 19তম ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে সেটা কেমনে হিসাব করব? S এস মানে কি, কি কইলি এটা? পরে 4s। সেটা হিসাব করে দেখাবা কিভাবে? এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা করে আমাকে দেখাবা যে এটা হিসাবের মাধ্যমে কিভাবে দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলেন, এটা কি? এবার আমাদের একটু শেখা লাগবে হচ্ছে ওই উপশক্তি স্তরের ভিতরে অরবিটালগুলোর চেহারাটা কেমন হয়। সো এটা তো তোমাদের আগেই দেখাই ফেলছি। এস উপশক্তি স্তর অরবিটাল কটা থাকে? একটাই না? একটা বক্স। পি উপশক্তি স্তর অরবিটাল কটা থাকে আমরা দেখছিলাম? 3টা অরবিটাল। ওই যে পি উপশক্তি স্তর মানে কি ছিল? এস উপশক্তি স্তর মানে ছিল হচ্ছে এল ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে আমাদের এম ইকুয়াল টু কি ছিল? 0। এম ইকুয়াল টু 0 মানে অরবিটাল একটাই, এই যে একটা। পি উপশক্তি স্তর মানে এল ইকুয়াল টু কত? 1। তার মানে এম ইকুয়াল টু কত? -1 0 +1। এই যে অরবিটাল তিনটা বাক্স। ডি উপশক্তি স্তর মানে এল ইকুয়াল টু কত? 2। তার মানে এম ইকুয়াল টু কত? -2 -1 +1 +2। এই যে 5টা জিনিস দেখেন, 5টা অরবিটাল, এই যে 5টা বাক্স। ওকে, সো এবার আসো হুন্ডের বহুত্ব নীতি শিখতে হবে। এতক্ষণ ধরে শিখলাম হচ্ছে আমরা আউফবাউ নীতি, এবার হুন্ডের বহুত্ব নীতি। এখানে বহুত্ব কথাটা কেন বলে? নিয়মটা হচ্ছে ইলেকট্রন এক জায়গায় গাদি মেরে অবস্থান করে না, ইলেকট্রনগুলো ছড়ায় অবস্থান করে। তোমরা একটু ভাবো তো, ক্লাসে যখন প্রথম তুমি প্রবেশ করো তখন কি এক বেঞ্চের মধ্যে সবাই যে গাদি মেরে বসে, নাকি এক একজন এক এক বেঞ্চ দখল করে নিয়ে বসে? কোনটা? যখন দেখে দাঁত ধরতেছে না তখন ওই বেঞ্চে আবার প্রবেশ করে প্রথম থেকে। বোঝো নাই বন্ধু? দ্যাটস ইট। তার মানে পোলাপাইন এক জায়গায় গাদি মেরে না থেকে আসলে ওরা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। তবে এই সমানভাবে যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে এটা তখন হয় যদি ওই প্রত্যেকটা বেঞ্চগুলোতে সুযোগ সুবিধা সমান পরিমাণে থাকে। বোঝো নাই? সমান শক্তির বেঞ্চ হয়। যদি এমন হয় কোনো একটা বেঞ্চের ওই জায়গায় বাতাস ঠিক মতো যায় না, তাহলে ওইটারে কি আসলে সবাই সমানভাবে কনসিডার করে যে যাই যে বসি? না, ওটা তো বসতেই চাইবে না। তার মানে তুমি যে কথাটা বলতেছো যে ইলেকট্রনগুলো না ছড়ায় ছড়ায় থাকে, কাছে কাছে আইসে গাদি মেরে বসে না, এই কথাটা একমাত্র সেই সব জায়গার জন্য সত্য যেসব বেঞ্চের সুযোগ সুবিধা সমান, মানে যেসব অরবিটালের সুযোগ সুবিধা সমান। তাহলে হুন্ডো সাহেব কি বলেছে জানো? সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে, এবার কিন্তু অরবিটালের কথা বলতেছি, কেন বলতেছি? হুন্ডের নীতি দিয়ে তো অরবিটাল ডিসিশন নেয়, মনে পড়ে না আপনাদের? হ্যাঁ, সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যেন তারা গিট্টু লেগে জোর বেঁধে থাকে, নাকি ছাড়া ছাড়া আলাদা আলাদা থাকে? কোনটা? ছাড়া ছাড়া আলাদা আলাদা থাকে। ছাড়া ছাড়া আলাদা আলাদা থাকে। এটা আমার বেঞ্চ, এটা আমার বেঞ্চ। এক এক বন্ধু এক এক বেঞ্চ দখল করে নিতেছে। একটু পরে যখন দেখে সব বেঞ্চে একজন একজন দখল করে ফেলাইছে, এরপর আরেকজন আসছে, তখন কয় শেষ চাপা। ও এবার চাপাইতে বললে তো আর কিছু করার নাই। তাহলে ব্যাপারটা এটাই, সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করে যেন বা করবে যেন তারা সর্বাধিক সংখ্যায়, বলেন কিভাবে থাকে? জোর জোর থাকে নাকি বিজোড় বিজোড় থাকে? কোনটা বলেন তো? বিজোড়টাকে ভালো ভাষায় বলে হচ্ছে অযুগ্ম অবস্থায় থাকে। তোমরা বোঝো নাই আমার কথা? এই দেখ, ধর ক্লাসে 3টা বেঞ্চ আছে আমার, এই 3টা বেঞ্চের সুযোগ সুবিধা সমান। সুযোগ সুবিধা সমান মানে বোঝো নাই? ফ্যানের বাতাস ঠিক মতো লাগে, আলো একই পরিমাণে আসে, স্যারের কথা ঠিক মতো শোনা যায়,
হ্যাঁ, বন্ধুদের সাথে খোঁচাখুচি ঠিক মতো করা যায়, তিনটা বেঞ্চেরই সুযোগ সুবিধা সমান। তাহলে বলেন ক্লাসে একজন আসছে, সে কি করবে? কোনো একটা বেঞ্চে যায় বসলো, এইটা আমার, বুঝছো? পরের জন যায় কি ওই বেঞ্চেই বসে? না, আর একটা বেঞ্চে যায় বসে না? বুঝিস নাই আমার কথা? তাহলে এরা কি জোড় বাঁধা অবস্থায় থাকলো নাকি বিজোড় হয়ে গেল? কোনটা? বিজোড় হয়ে গেল। বিজোড় হয়ে গেল। কেউ কারোর সাথে জোর বাঁধতে চাচ্ছে না, কারণ সবাই তার রাজত্ব দখলে ব্যস্ত। আরো একজন আসছে, সে যে আর এক বেঞ্চ দখল করে বসবে, এই যে অযুগ্ম থাকতেছে, পেয়ার গঠন করতে যাচ্ছে না। এখন ধরে নে ক্লাসে আমার বেঞ্চই তিনটা, এরপরে যে আসবে সে এসে এখন কি জোর গঠন ছাড়া কোনো উপায় আছে? না, তখন এসে এর পাশে বসবে, কোনো দিয়ে গুতা মাইরা বলবে একবারে কোনো দিয়ে মারি ফেলবো সর, তখনও এসে জোর বাঁধতেছে। আরো একজন আসছে, এরা এবার গুতা মারার ভয় দেখাইছে, তখন এ আবার জোর গঠন করছে। এর আগ পর্যন্ত জোর গঠন করবে না, বুঝছেন আপনারা? ভাইয়া বলেন। আপনি এখানে সমশক্তি সম্পন্ন শব্দটা লিখলেন কেন? কারণ যদি কোনোভাবে এমন হইতো যে এই বেঞ্চটাতে আলো বা ধর এই বেঞ্চটাতে আলো বাতাস কম বা বেশি, তখন আর এই নিয়মটা খাটতোই না। ধর এই বেঞ্চের আলো বাতাস বেশি, স্যারের কথা ঠিক মতো শোনা যায়, তখন সবাই এসে কোনো কথা নাই ভাই ওইটার মধ্যে আগে ঢুকতো। তোরা কি বুঝছিস আমার কথা? হ্যাঁ কিন্তু ভাই, ভাই সবগুলো অরবিটালের শক্তি তো একই না? ভালো করে শুনে রাখেন, এই যে এস উপশক্তি স্তরের যে অরবিটালটা, তার শক্তি একটা ইউনিক পর্যায়ে থাকে, ইউনিক মানে একটা সার্টেন জায়গায় থাকে। পি উপশক্তি স্তরের যে এই তিন ভদ্রলোক, যেটাকে আমরা কি নাম দিচ্ছিলাম, পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, আর একটা কি পি জেড অরবিটাল, তাই না? এই তিনজনের শক্তি সমান, এগুলো ইকুয়াল টু দিছি, তোমরা কি বুঝছো আমার কথা? জি বুঝছি। এই তিনজনের শক্তি পরস্পর সমান। আবার এই যে পাঁচজন না, এই পাঁচ ভদ্রলোকের শক্তি সমান। এটা তোমাদের বয়সে জানো আর কি, বড় হয়ে আবার অন্য জিনিস জানবা, যাই হোক। সো এখন ঘটনা হচ্ছে এই পাঁচটার যে কোনো একটা শক্তি কিন্তু এটা সমান না। এই তিনজনের শক্তি সমান, কিন্তু এর শক্তি আবার কিন্তু ওর সমান না। কেউ বোঝে না? বুঝছি। বুঝছি। শক্তির কথা যদি আমি বলি, শক্তির কথা বললে জেনে রেখো, এস অরবিটালের শক্তি ইজ নট ইকুয়াল টু পি এক্স অরবিটালের শক্তি ইজ ইকুয়াল টু পি ওয়াই অরবিটালের শক্তি ইকুয়াল টু পি জেড অরবিটালের শক্তি। তোমরা কি কথাটার মানে বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। পি এক্স এর শক্তি, পি ওয়াই এর শক্তি, পি জেড এর শক্তি সমান, ঠিক আছে, কারণ কি ওই তিনজন তো একই উপশক্তি স্তরের অধীনে তিনটা অরবিটাল, ওই তিনজনের শক্তি সমান, কিন্তু এস এর সাথে ওদের কারোরই মিলবে না। আচ্ছা এবার বলুন তো আমাকে একটু, এদের কারোর সাথে কি আমাদের ডিএক্স অরবিটালের শক্তি, ডিএক্স ওয়াই অরবিটালের শক্তি মিলবে? মিলবে না, মিলবে না, না। কিন্তু ডিএক্স ওয়াই এর সাথে আবার কার মিলবে? ডি ওয়াই জেড এর মিলবে, ডি জেড এক্স এরও মিলবে না। কথা বোঝে না? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে আর জায়গা নেই, বুঝে নিস, ওইগুলো লিখছি আর কি, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখো। তাহলে এখন দেখো, সমশক্তি সম্পন্ন অরবিটাল কেন বলছি এবার কি বুঝছো তোমরা? সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক সংখ্যায় কি অবস্থায় থাকে বলেন তো? অযুগ্ম অবস্থায় থাকে। মানে অযুগ্ম। যুগ্ম না, উচ্চারণটা যুগ্ম। যুগ্ম মানে জোড়, বুঝেছো? যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়, আনপেয়ার্ড আর কি। অযুগ্মর ইংরেজি হচ্ছে আনপেয়ার্ড, আনপেয়ার্ড, PAIRED, আনপেয়ার্ড। আচ্ছা এখন দেখেন তো, ধরেন পি উপশক্তি স্তর দিয়ে এক্সাম্পল দিই। পি উপশক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা তোমার বলতেছে? দুইটা। হইতে পারে না যে কারো একজনের পি উপশক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে? এখন আমাদের জানা লাগবে পি উপশক্তি স্তরে তো দুইটা আছে বুঝছি, কিন্তু পি উপশক্তি স্তরের ভিতরে কি তিনটা অরবিটাল আছে না? ওই অরবিটালের মধ্যে কেমনে আছে ইলেকট্রনটা, ওইটা আমি এখন জানতে চাই, আর একটু গভীরে জানতে চাই। তোরা কি বুঝছিস? হ্যাঁ ভাই, বুঝছি। দেখো সেইটা থাকার নিয়মটা হচ্ছে, বলেন এই বেঞ্চের শক্তি, এই বেঞ্চের শক্তি, এই বেঞ্চের শক্তি সমান, তাহলে ইলেকট্রন কি দুইটা ইলেকট্রন একবারে গাদি মেরে এর মধ্যে ঢুকে যাবে এইভাবে? না, না। না, একজন বলবে আমি না এইটা নিছি বন্ধু, পরের জন এসে বলে তাহলে তোর শক্তির সমান তো এইখানেও আছে, এইটাতে ঢুকে যাই। তোমরা কি বুঝেছো এবার? দেখো তো, জোড় অবস্থা সৃষ্টি হলো নাকি বিজোড় অবস্থা? বিজোড়। এইটাই বলছে, তারা ম্যাক্সিমাম বিজোড় থাকার চেষ্টা করে। বিজোড় থাকার চেষ্টা করে মানে হচ্ছে একসাথে থাকে না, আলাদা আলাদা অরবিটালে যায় বসে, বহু জায়গায় বসে, এই জন্যই বলে বহুত্ব নীতি। বুঝছি।
ভাইয়া পি ওয়াই এ না দিয়ে পি জেড এ দিলে কি কোনো সমস্যা নেই, এদের শক্তি সমান। পি এক্স এর শক্তি যা, পি ওয়াই এর শক্তি তাই, পি জেড এর শক্তি তাই। ওদের তিনজনের মধ্যে পার্থক্য কি জানো? পার্থক্য তো নাই। এটা চিনো? এটা ওরিয়েন্টেশনে পার্থক্য। এটা চিনো কি না কয় ওরিয়েন্টেশনে পার্থক্য? আমি কি কই আর এরা তারা কি কয়? প্রসঙ্গ কাঠামো। এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠেই দেখবা, ফিজিক্সে পাবা আর কি, বা ম্যাথে তোমরা এখনো পায়ে ফেলতে পারো আমি জানি না। তোমরা এখন শুধুমাত্র এক্স আর ওয়াই অক্ষ নিয়ে কাজ করো না, এটা কিছু না, এটা তিনটা অক্ষ, এক্স ওয়াই জেড। ঘরের কোনায় তাকায় দেখো এই বস্তু আছে, তোমার ঘরের প্রতিটা কোনায় এই বস্তু আছে। সো ব্যাপারটা হচ্ছে এদের তিনটার মধ্যে যে কোনো একটাকে তুমি যদি এক্স বলো তাহলে আর একটা ওয়াই আর একটা জেড অক্ষ, দ্যাটস ইট। এই তিনজনের মধ্যে আলটিমেটলি কোনো ডিফারেন্স নাই, যে কোনোটাকে তুমি এক্স ওয়াই জেড ডাকতে পারো তোমার ইচ্ছা মতো আর কি। বুঝেছো আমার কথা? হ্যাঁ। সো এখন ঘটনা হচ্ছে আমাদের এটা নর্মাল কার্টেসি বুঝো, ভদ্রতা। সেটা হচ্ছে আমরা লেখার সময় এভাবে লিখি যে প্রথম ইলেকট্রনটা পি এক্স অরবিটালে যায়, পরেরটা পি ওয়াইতে যায়, তারপরেরটা পি জেডে যায়। এটা আমাদের লেখার ভদ্রতা। নট দ্যাট যে বাস্তবে এরকম ঘটে, বাস্তবে যে কে এক্স ওয়াই জেড কেউই জান না। আচ্ছা, আমার এটা কোন হাত, যে হাত দিয়ে আমি লিখি ভাত খাই? ডান হাত। আমার এই হাতটা কি জানে ওর নাম ডান? না। জানে? ওর কোথাও লেখা আছে ওর নাম ডাইন? ও তো জানে না, তো এটা আমরা নাম দিছি। তো একইভাবে পরমাণুর কোনো অরবিটালই জানে না যে কেডা যে এক্স আর কেডা যে ওয়াই আর কেডা যে জেড, এ কেউই জানে না। এরা আমরা ধরে নেই যে আগে এক্সে গেছে, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি প্রথম ইলেকট্রন ওয়াই অরবিটালও যেতে পারে। আর আসলে কোনো অরবিটালের নামই এক্স ওয়াই জেড না, ওটা আমরা নাম দিচ্ছি। বুঝেছো? ওকে, সো পিতে পি উপশক্তি স্তরে যদি দুইটা ইলেকট্রন থাকে তাদের ডিস্ট্রিবিউশনটা এরকম হবে আর কি। তাহলে এবার বলেন P3 যখন হবে তখন কি হবে বলেন তো? একটা এখানে ঢুকলো, পরের জন তার এর মধ্যে ঢুকতে চাবে না, তাহলে জোড় গঠন হয়ে যাবে। তাহলে কি আর একটা অরবিটালে যেয়ে বসবে না? সমান শক্তির অরবিটাল, তারপরের ইলেকট্রনটা কই যাবে? আর একটাতে যেয়ে বসবে। দ্যাটস ইট। এইটাই। সবাই দেখো সবচেয়ে বেশি অযুগ্ম অবস্থায় আছে, ম্যাক্সিমাম নাম্বার আনপেয়ার্ড। আচ্ছা, এবার কি হবে? P4 যদি হইতো তাহলে কি হইতো? তিনজন তো বসলো এখানে এইভাবে। এবার চতুর্থ মানুষটা এসে কি করবে বলো দেখি? আরেকজন যে কোনো আগে প্রথমটাই বসবে। প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কিছু নাই, এক জায়গায় বসলে হইছে। যে কোনো এক জায়গায় এই যে বুঝিছো? এখন ঘটনা হচ্ছে তোমাদেরকে বলছিলাম মনে হয় এই যে স্পিন, আলাদা হবে। হ্যাঁ স্পিনটা হচ্ছে উল্টা দিকে হবে, এটা তো আমরা বুঝি। সো আমরা এটাকে বলি পেয়ার্ড ইলেকট্রন। এই দুটো হচ্ছে পেয়ার্ড, এই দুজন আনপেয়ার্ড। এই দুজন ব্যাচেলর আছে, তারা বিয়ে দিয়ে দিচ্ছি। বুঝিছো? ওকে, সো এইভাবে বসে আর কি। তাহলে দেখো এখানে পেয়ার্ড কয় জোড়া আছে? পেয়ার্ড কয়টা আছে? দুইটা ইলেকট্রন পেয়ার্ড, আর বাকি দুইটা কি বলেন তো? আনপেয়ার্ড। দুইটা যুগ্ম আর বাকি দুইটা কি বলেন তো? অযুগ্ম। এইটাই বলছে হুন সাহেব যে ম্যাক্সিমাম তোমার আনপেয়ার্ড রাখার চেষ্টা করতে হবে। দেখো এই জন্য আমরা কি করছি, প্রথমে একটা বসাইছি সেটা অযুগ্ম, পরেরটা বসাইলাম সেটা অযুগ্ম, তারপরেরটা সেটা অযুগ্ম। এইবার আর ভাই পারা যাচ্ছে না, এইবার আমাকে অবশ্যই কি করতে হবে? যুগ্ম গঠন করতে হবে, জোড় গঠন করতে হবে। সো এইটাই হচ্ছে হুন্ডের নীতি, ম্যাক্সিমাম নাম্বার আনপেয়ার্ড থাকবে। বুঝেছো? ভাই কোশ্চেন ছিল একটা। বলেন বলেন। ভাই একটা অরবিটালে দুইটা ইলেকট্রন কিভাবে থাকে? এরা দুজনকে বিকর্ষণ করে না? করে না, তার কারণটাই হচ্ছে যে স্পিন অপোজিট হয়। স্পিন মানে কি বড় হয়ে শিখবা, ইন্টারে উঠেই দেখবা আর কি। স্পিনিং মানে আসলে ইলেকট্রনের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো এই আপস্পিন দিয়ে আমরা যেটাকে আঁকি, এটা জাস্ট আমাদের আঁকার একটা সিস্টেম, আপস্পিন বলে আর কি। তো এইটার ফলে ইলেকট্রনটা যে ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেটা যদি নর্থ টাইপের হয়, তাহলে ডাউন স্পিনের যে ইলেকট্রনটা সে কি করবে বলেন তো? সাউথ। বোঝো নাই? এইটা আগের দিন বলছিলেন। আমি তো সবই বলছি, তোমরা ভুলে যাও এগুলা। সো এখন ঘটনা হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল পরস্পরকে কি করে বলেন দেখি? আকর্ষণ। দ্যাটস ওয়াই একই অরবিটালের যে দুইটা ইলেকট্রন তারা কিন্তু পরস্পরকে আসলে বিকর্ষণ করে না। একই অরবিটালের যে দুইটা ইলেকট্রন তারা আসলে সত্যি কথা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু এই অরবিটালের সাথে পাশের অরবিটালের আবার বিকর্ষণ চলতে থাকে, ঠেলাঠেলি। তোমরা বোঝো নাই? কারণ তাদের মধ্যে তো একটা এইটা একটা কমপ্লিট ম্যাগনেট, এইটা একটা কমপ্লিট ম্যাগনেট, দে উইল রিপেল ইচ আদার, বিকর্ষণ করবে, কিন্তু ওই ম্যাগনেটের ভিতরকার যে দুইটা অংশ নর্থ আর সাউথ তারা পরস্পরকে আকর্ষণ করবে। বুঝছেন কি? বুঝছি। আচ্ছা, এবার যদি হয় এখানে P5, তাহলে P4 এর ডিস্ট্রিবিউশন তো বুঝে গেছিলাম, ওইটা বসাই দিচ্ছি এখানে। ফিফথ যে ইলেকট্রনটা আসতেছে সে কিভাবে বসবে বলেন তো? এই দুইটা অরবিটালের যে কোনো এক জায়গায় সে পেয়ার গঠন করে ঢুকবে। তো কোনটাতে ঢুকাইছি? আমাদের ভদ্রতা হচ্ছে PY তে বসানো, নট দ্যাট যে PY তেই বসাইতে হবে, যে কোনো একটাতেই বসতে পারে, আমরা আসলে জানি না। বুঝেছো?
দ্যাটস ইট। আচ্ছা, সো হুন্ডের নীতির কিন্তু এটা পুরো কথা না, এর মধ্যে আরেকটু ব্যাপার ছিল, এটা তোমরা ছোট মানুষ বলে এত পেঁচাই নাই, জাস্ট বুঝাই দিছি একভাবে আর কি, বুঝে নিও, বড় হয়ে দেখবা আর কি। আচ্ছা, যদি D4 থাকতো আমার কাছে, D4 এর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে বলেন তো? 1 একটা একটা করে ঢুকে রাখি। 2 3 4 এরকম নাকি? না, না একই রকম দিকটা হবে, একই হবে। স্পিন একই রকম থাকবে, বুঝেছো? আচ্ছা, 4টা থাকলো এরকম, সব সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম রাখতে পারছি, এটা কি D5? তাহলে এটা বসার পরে কি হবে? আরো এক যেটা সান্দু খালি আছে এখানে ওটা যায় বসবে, খালি ছিল বলে বসে গেছে, সমান শক্তির এরা সবাই। D6 কেমন হবে? D5 বসার পরে একটা এবার জোড় গঠন করাইতেই হবে, একটারে আমার জোড় গঠন করাইতেই হবে, আমার কিচ্ছু করার নাই। সেই যে একটা জোড় গঠন করে গেল। D7 কেমন হবে? এটা হওয়ার পরে বলেন আর কোনো এক জায়গায় বসে পাবে, যেটা অযুগ্ম হবে। তবে আমরা নিয়মটা হচ্ছে পরাপর বসাইতে থাকবো এরকম জোড় গঠন করে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা মজার কথা শোন, সেটা হচ্ছে একটু গভীরে যাই, যে এটা তো হুন সাহেব বলে গেছে তাই আমরা মানতেছি, কিন্তু আসলে ব্যাপারটা এরকম কেন হয়? এরকম হওয়ার কারণটা হচ্ছে, এভাবে একটু চিন্তা করেন তো, একটা উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, 3টা অরবিটাল, তার মানে কোন উপশক্তি স্তরের কথা বলতেছি বলেন তো? পি উপশক্তি স্তর। সেই পিতে যদি এমন হইতো, ধরে নে এই 3টা হইতেছে সমান শক্তির অরবিটাল না? হ্যাঁ। এই 3টা হচ্ছে সমান শক্তির অরবিটাল। তাহলে এখন এই 3জনকে একটু কল্পনা কর যে এরা 3জন হইতেছে আমার 3 নাতি। তো এখন একে আমি 3জনকে ভাত খাওয়াইতে বসছি, তো এর আমি পুরা পেট ভরে খাওয়াই দিলাম, এর পেটে সর্বোচ্চ যেটা ক্যাপাসিটি সেই পরিমাণে খাওয়াই দিলাম, এই 2জনকে না খাওয়াই রাখলাম। তোদের কি মনে হয় এই 3জন আমাকে শান্তিতে থাকতে দিবে? না। এদের মধ্যে কি ইনসাফ কায়েম হইল না? তো তাইলে আমার কাছে যদি 2 গাল ভাত থাকে, আমার কি করা উচিত ছিল? একজনকে 1 গাল খাওয়ায় পরের জনকে যাওয়া উচিত ছিল। ব্যাপারটা হচ্ছে এটা, মানে অ্যাকচুয়ালি হুন্ড যেটা বলতে চাইছিল সেটা আমার মনে হয় এরকম, যে সমান শক্তির অরবিটালে ইলেকট্রন এমনভাবে ঢুকাইতে হবে যেন তারা সবাই একই রকম কাঠামোতে থাকে, একই রকম ইলেকট্রনিক কাঠামোতে থাকে। সো একই রকম করতে গেলে তুমি যেহেতু একটারে ঢুকাইছো, একটারে অ্যাড করছো ইলেকট্রন, তার মানে আরেকটাকে অ্যাড করার চেষ্টা করো, ওইটাকেই পেয়ার গঠন না করে আরেকটাকে অ্যাড করার চেষ্টা করো, তাইলে ওরা ব্যালান্স থাকবে, বেশি ব্যালান্সড থাকবে। এখন বলেন তো, আমার হাতে যদি আরো থাকতো, তখন একে দিলাম, তাহলে এই গঠনটা দেখো তো খুবই স্থিতিশীল হয় না? হ্যাঁ, কেন স্থিতিশীল হয় বুঝছো? সমান শক্তির জিনিসে আমি সমান সমান ডিস্ট্রিবিউশন করছি, দ্যাটস ইট, বিউটিফুল। এখন প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম, প্রকৃতি এটাই বলে। এখন ঘটনা হচ্ছে, যদি আমার কাছে আরো থাকে, দেন লেট মি ট্রাই টু মেক ব্যালান্স এগেইন, আবারও একটা ভারসাম্যর জায়গায় যাওয়ার চেষ্টা করি। তাহলে দিলাম, বাবা আমার কাছে আছে এক্সট্রা ভাত, তাহলে তোকে 1 গাল ভাত খাওয়াইলাম, আর তো নাই, কিছু তো করার নাই, তাহলে এইটাই তখন থাকতে হবে। কিন্তু যদি আমার কাছে থেকে থাকে, তাহলে তখন কি করতে হবে বলেন তো? আরেকজনকে দিতে হবে। তার মানে আমি চেষ্টা করতেছি এই নতুন কাঠামোতে যে গেল, বাকিদেরকে ওই কাঠামোতে নিয়ে আসার। তার মানে ভাই, এই হুন্ডের নীতিভীতি কিছু না, প্রকৃতি দেখে যেটা সমান শক্তির জিনিসপত্র একই কাঠামোতে আছে কিনা, এইটা হচ্ছে আসল বাস্তব গভীরের কথা। যে হুন্ড সাহেব কেন এই কথাগুলো বলছিলেন, এগুলো ম্যাথমেটিক্যাল কথাবার্তা, তোমার আমার বোঝানোর জন্য বলছিল, বাট হুন্ড আসলে বুঝাইতে চাইছিল প্রকৃতি সমান শক্তির জিনিসে না সমান জিনিস চায়, দ্যাটস ইট। তাহলে এবার বলেন তো, চলেন আমরা এবার কিছু কঠিন কঠিন জটিল প্রশ্নের উত্তর দিয়ে আসি। বলেন, কোন একটা পরমাণুর ইলেকট্রন কাঠামোতে আছে P2, আর এটা কি দেখেন তো P3 না? বোঝা না? জি তোমরা কি দেখতে পাইতেছো? হ্যাঁ, পাওয়ার তো কথা। সো বলেন তো, কোন ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল হবে, P2 নাকি P3? P3টা হওয়ার কথা না? কারণ কি বলেন তো, এই P উপশক্তি স্তরের যে অরবিটাল 3টা সমান শক্তি, তাতে দেখেন তো কাঠামো কি সমান আছে না? হ্যাঁ। দ্যাট উইল বি মোর স্টেবল। আচ্ছা বলেন, অন্য কোন একটা পরমাণুর কথা বলো, একজনের আছে হচ্ছে P5 আর একজনের আছে P6, কোনটা বেশি স্থিতিশীল হবে? এ না বি? বি। কেন বুঝিছো? এই 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 ভদ্রলোক তো একটু অর্ধেক পেট খাইয়ে বসে আছে, কিন্তু ইনারা দুজন ভরপেট, আবার এখানে দেখো 3জনই ভরপেট, তার মানে এটা পারফেক্টলি স্টেবল আছে, মানে বুঝছো তো, পারফেক্টলি ব্যালেন্সড অবস্থায় আছে।
এখানে দেখেন D4 আছে আর এখানে D5, কোনটা বেশি স্থিতিশীল হবে? D5 এটা অনেক বেশি স্থিতিশীল হবে, ওইটার চেয়ে এটা অনেক বেশি হবে। এখানে আছে D9 আর এখানে D10, তাহলে কোনটা বেশি স্থিতিশীল? D10 D10। সো এবার একটু এই কথাটা আমরা শুনে রাখবো, জেনে রাখবো, এর ব্যাখ্যা হয়তো বা আগামী পাবা ক্লাসে বা কখনো অনেক পরে পাবা, বাট জেনে রাখো যে ডি উপশক্তি স্তরে কখনো D4 থাকে না। D4 হওয়ার কথা থাকলে কি হয়ে যাবে জানেন? D5। D4টা অনেক বেশি অস্থিতিশীল। D9ও কখনো থাকে না, D9 হওয়ার কথা থাকলে কি হয়ে যাবে বলেন তো? D10। D10 মানে একটু ব্যাপারটা বোঝো, একটু খেয়াল করো, এরা এরা 4 ভাই, 4 জনের শক্তি সমান, সরি 4 ভাই তো না, 5 ভাই। একে দিছো, একে দিছো, একে দিছো, ওকেও দিছো, তুমি যে এতবার দিয়ে দিয়ে আসতেছো, তাহলে ওর এক্সপেকটেশন তো শিওর আমিও কিছু একটা পাবো, বোঝা না? জি কিন্তু তুমি ওকে দিলা না, মেনে নিবে না, এত বেশি আন্দোলন সংগ্রাম করবে, তুমি দিতে বাধ্য হবা। কোথা থেকে দিতে বাধ্য হবা সেটা দেখবো না পরে, বাট ওইখানে কোনোভাবেই D4 থাকে না। D4 হওয়ার কথা থাকলে এটা প্রচন্ড অস্থিতিশীল, এটা দুলুম করে হয়ে যাবে হচ্ছে D5। D9টা আরো মারাত্মক অস্থিতিশীল, আরো মারাত্মক অস্থিতিশীল। D9 হওয়ার কথা থাকলে তুমি কোনোভাবে রাখতে পারবা না, এটা 36 জুলাই হোক আর 94 জুলাই হোক, ও D10 হয়েই ছাড়বে। তাহলে কথাটা একটু মনে রাখবো, D4 হওয়ার কথা থাকলে ওটা কি হয়ে যাবে বলেন? D5। D9 হওয়ার কথা থাকলে কি হয়ে যাবে? D10। এটা যে কেন হয় এর ব্যাখ্যা আছে, আরো আরো সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, আমরা আস্তে আস্তে ইলেকট্রন বিন্যাসের দিকে যাব পরবর্তী ক্লাসগুলোতে, তখন দেখবো আর কি। তাড়াতাড়ি বলেন, হুন্ডের নীতি অনুযায়ী নিচের কোনটি নাইট্রোজেনের সঠিক ইলেকট্রন বিন্যাস? নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা আমাকে একটু বলেন তো? 7টা। নাইট্রোজেনের 7টা ইলেকট্রন। তাহলে কিভাবে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে একটু দেখেন। আমরা দেখছিলাম প্রথম ইলেকট্রন কোথায় যায় বলেন তো? 1s2 1s উপশক্তি স্তরে, সেখানে ক্যাপাসিটি 2টা, ইলেকট্রন 1s2। তারপরে কই যাবে? দ্বিতীয় শক্তি স্তরে 2s2। তারপরে কই যাবে? 2p তে যাবে না? 2p-তে 2p উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা? 3টা। ওইটাকে কিভাবে লেখে দেখেন। 2p তে কয়টা ইলেকট্রন যাবে আগে তাই বলো? 2 আর 2 4টা হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কয়টা? 3টা, কারণ 7টা ইলেকট্রন টোটাল, তাহলে 2p3 লিখে দিতে হয়। এখন এটা হচ্ছে তোমাদের বাচ্চা স্টাইলের নিয়ম, এবার একটু বড় হও। বড় হইলে কেমনে লিখবো? এই যে দেখো, 1s2 2s2 তো ভেঙে লেখার কিছু নাই, s উপশক্তি স্তর অরবিটাল একটা করেই, তাই না? কিন্তু 2p কে তো ভেঙে লেখা যায়, 2p উপশক্তি স্তরকে ভেঙে লিখলে কি হয়? 2px 2py 2pz। এবার এখানে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে বলেন তো? এখানে 2টা দিয়ে দিব নাকি? 2px অরবিটালে 2টা দিয়ে দিব, একটা করে দেওয়ার নিয়ম, আরো একটা দেওয়ার নিয়ম, আরো একটা দেওয়ার নিয়ম। এই যে বুঝেছো আমার কথা? একটা করে, হ্যাঁ বুঝছি। এই যে 2p উপশক্তি স্তরের যে অরবিটাল 3টা, তাদেরকে ডিস্ট্রিবিউট করতে হয় কিভাবে? 3টা ইলেকট্রন দিতে গেলে সমান শক্তির অরবিটালে কি একটা একটা করে আগে দিয়ে যেতে হয় না, অযুগ্ম রেখে রেখে? ওটাই বলছি তো। আচ্ছা, সো এই জিনিসটাকে যখন আমরা বক্স পদ্ধতিতে আঁকবো, এই হুন্ডের নীতির যে শিক্ষা, এটারে বলা হচ্ছে বক্স পদ্ধতি। সো বক্স পদ্ধতিতে আঁকতে হয় কিভাবে এটা একটু দেখে নাও। এই যে 1s এর অরবিটালটাকে এইভাবে দেয়, দিয়ে আমরা 2টা ইলেকট্রন দিয়ে দিব। তারপরে 2s এর এখানে যাব, 2টা ইলেকট্রন দিতে হবে, আমি একবার তাড়াতাড়ি করতেছি। তারপরে এখানে কি করতে হয় জানেন? এখানে হচ্ছে এই যে দেখেন, কয়টা বক্স রাখতে হবে বলেন তো? 3টা। তোমরা বোঝো নাই মনে হয় আমার কথা। এখানে কিভাবে দিব ইলেকট্রন? একটা একটা একটা। সো এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 3 ভাবে করে দেখাইলাম। এটা হচ্ছে বাচ্চাদের নিয়ম, এটা একটু বড়দের নিয়ম, এটা হচ্ছে আসল ওস্তাদদের নিয়ম। বক্স পদ্ধতিতে আঁকতে হয়। তাহলে এবার বলেন উপরে কোনটা কারেক্ট আনসার হবে তাড়াতাড়ি? সি। ঠিক আছে। তুমি শিওর ছিলা যে 2p তে 3টা ইলেকট্রন থাকবে, বাট তার ডিস্ট্রিবিউশন তো এটা হবে না নিশ্চয়ই। হ্যাঁ, এইটাতে আবার কি ঝামেলা হয়েছে বলেন তো? একটা আপ, এটাও আপ, বাট এটা ডাউনে চলে গেছে, এটা হবে না। তাহলে হবে কোনটা? সেম স্পিনে সি নাম্বারটা। তারপরে হুন্ডের নীতি অনুযায়ী অক্সিজেনের সঠিক ইলেকট্রন বিন্যাসটি লেখো। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমাদের কত? 8। কি করব? 1s এ 2টা ইলেকট্রন, তাহলে এইটাতে 2টা দিয়ে দিলাম। ওটার তো আর কোনো জ্ঞানজাম নাই, ওই সমান শক্তির তো একাই আছে, ওর সাথে আর কারো তুলনা নাই। 2s আবার ভিন্ন শক্তির, 2টা। এবার 2p তে কয়টা ইলেকট্রন যাওয়ার কথা ভাবেন তো? 4টা চলে গেছে, আর বাকি আছে কয়টা? তাহলে 4টা না? বোঝো নাই? কয়টা ইলেকট্রন ঢুকাই ফেলছি? 4টা ঢুকাই ফেলছি, তাহলে বাকি আছে কয়টা হাতে? 4টা। 4টা কেমনে দিব দেখেন, 1 2 3, তারপরে 4। একটা কেউ বোঝো নাই আমার কথা? বুঝছো? দ্যাটস ইট।
এইটারেই তোমাদের বইতে লেখা শিখায় কি 1:2 2:2 টুপি কত 4, বাট এই টুপি যে 4 হয়, টুপি 4 এর মধ্যে ভিতরে ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে, ভিতরে থাকে হচ্ছে এইভাবে। ওকে, সো তোমরা এখান থেকে একটু দেখবা, জাস্ট কপার মানে তোমাদের বাড়ির কাজ বলে দেই, 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করে রাখবা মানে আমাকে দেখাবা ছবি তুলে পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু বাড়ির কাজ, 2টা বাড়ির কাজ দিলাম, কিন্তু একটা প্রশ্ন আগে দিছিলাম, দেখবেন স্লাইডে থাকবে এটা, এই যে ক্রোমিয়াম কপার এগুলো সব দেখবা। আমি আর এই 2টা করায় দেওয়ার কথা তোমাদেরকে দেখাবো না আর কি। এই যে প্রথম 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু বাড়ির কাজ দিলাম, আমাকে করে দেখাইতে হবে, ঠিক আছে? কথা কয় না, কি বোঝো নাই? আমাদের পদ্ধতিতে করবো তাই না? তোমাদের পদ্ধতিতে করবা, তারপরে বক্স পদ্ধতিতেও করবা। এই যে আমি করে দেখাইছি তো, প্রত্যেকটা মৌলের এরকম 3টা লাইন দেখতে চাই, বুঝান নাই? আচ্ছা 90টা লাই। ওরে কষ্ট রে, ওই যে শেতাব ভাই আছে, জিজ্ঞেস করো ইন্টারের বাড়ির কাজ কিরকম দেই। আচ্ছা, উপশক্তি এইগুলো নিয়ে পরে কথা বলবো না আর কি। আচ্ছা, উপশক্তি স্তর অরবিটালকে একটু দেখে রাখো, স্লাইড দিচ্ছি আগামী ক্লাসে, কিন্তু এই যে পড়া ধরা হবে, ঠিক আছে? সো সাবধান, টাটা। আগামী ক্লাস ভাইয়া। বুধবারে দেখা হবে। এখন আর কোনো কথা নাই, আমার ক্লাস আছে আর কি ইন্টারের। হ্যাঁ বলো কি? বলতেছি যে যদি অরবিটালের ছবি কোনো মতে দেখানো যেত তাহলে একটু দেখাতে ভালো হতো। আচ্ছা, কি ভালো হবে আমি সিদ্ধান্ত নিব, সমস্যা নেই। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।